ছোটবেলায় আমার হবি এবং ধ্যান-জ্ঞান ছিল ক্রিকেট। কিন্তু আপনি গ্র্যাজুয়েশনটা কেন করলেন? গ্র্যাজুয়েশন কেন করলাম? এইটা একটা খুব আ সাংঘাতিক প্রশ্ন। হাত কাঁপা, কাঁপা অবস্থায় দেখালাম। "ওই বেশ হয়েছে।" ও বলছে, "বাহ! এ তো ধোঁয়া তো উড়ে চলে যাবে তো। ধোঁয়া নিয়ে তোমাকে নিয়ে চলে যাবে।" এসব নিয়ে বলল। তারপর বলল, "বেশ এই যে এসব করে টরে" আমার প্রায় চোখ দিয়ে জল-টল এসে গেছে। তারপরে আমি গুটি-ফুটি নিয়ে আমি ভোরবেলা ৩:৩৩ এর ট্রেনে বেরোতাম। ৩ দিন ৪ দিন ফিরতাম না। রাস্তায় আচ্ছা, শুয়ে থাকতাম, স্টেশনে শুয়ে থাকতাম। মানে সারাক্ষণই জল রং করতাম। সারাক্ষণ। মানে বাইরেই কাটাতেন। আরে বাপরে বাপ! সে কি দিন গেছে। শুধু জল রং, জল রং আর জল রং। সারা পৃথিবীতে আমি আর জল রং আর কেউ নেই। তাই বিকাশ থেকে জিজ্ঞেস করলাম। বিকাশ দা এই সবকিছু সব সাজানো-টাজানো সব ডিম-টিম সবকিছু রয়েছে। বাচ্চাটা নীল রং কেন? যেখানে সোমনাথ থেকে নিয়ে গণেশ পাইন, গণেশ হলে সবাই আছে সেইখানে আমাকে নিয়ে গেলেন। মানে আমার সাথে শ্যামল দত্তরের আলাপ করিয়ে দিলেন। শুভ সন্ধ্যা। সবাইকে ইংরেজির নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। আম আজকে নতুন বছরেই এমন একজন শিল্পীকে পেয়ে গেছি। আ আজকের পুরো এপিসোডটা দেখলে আপনারা সবাই বুঝতেই পারবেন, আজকে অনেক কিছু শেখার আছে। আজকে আমার সঙ্গে আছেন প্রদীপ মৈত্র স্যার। আপনারা ওনার কথা শুনুন। আশা করি সবার ভীষণ ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। নমস্কার স্যার। নমস্কার। স্যার কেমন আছেন বলুন? হ্যাঁ, গত একটা বছর তো ভালোই মন্দে কাটিয়ে আবার নতুন বৎসরে এসে পড়লাম। দেখা যাক, আপাতত তো ভালোই আছি। তো নতুন বছরের কাজ কিছু শুরু করেছেন নতুন? নতুন বছরের একটি কাজই শুরু করেছি। মানে বলাটা ঠিক হবে না। করে একটা কাজ শেষ করেছি। উম সেটা রেখে এখন নতুন কাজে হাত দেওয়ার আগেই কিছু প্রোগ্রাম তো থাকেই। কারণ আমি একটা গ্রুপের সঙ্গে যুক্ত। সেই গ্রুপের কিছু তথাকথিত প্রোগ্রাম আছে যেগুলো আপনাকেই এটা দেখতে হয়। না আমার সঙ্গে আরো সকলেই দেখে। কিন্তু একটা লিগ্যাসি আছে যেগুলো আমরা সকলে মিলে দেখি। তাতে যেহেতু গ্রুপটা অনেক দিনের, সেহেতু সকলে মিলে আ বেশ খানিকটা ইনভলভ থাকি এটা নিয়ে। সামনেও ইনভলভমেন্ট আছে। তো সেটা নিয়েই চিন্তাভাবনা চলছে, মিটিং-টিটিং চলছে। এইভাবেই চলে সারা বছর এই আরকি। আচ্ছা। স্যার আপনার ছোটবেলা নিয়ে যদি একটু বলেন। আপনার ছোটবেলা কলকাতাতেই? না, আমার ছোটবেলার কথা না আমার বেশ খানিকটা একটু মনে আছে। আমার জন্ম হয়েছিল উম শ্রীরামপুরে। আচ্ছা। মহেশ কলোনি, শ্রীরামপুর যেখানে রথযাত্রা হয়, হুম, সেইখানে শুরু হয়েছিল এই আমার জন্ম হয়। সেখানে বাঙালিদের একটা মিল ছিল। মানে বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল। আচ্ছা। তো বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো বেশি দেখা যায় না সেই সময়। আ একজন বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন। তার একটা উম কাপড়ের কল ছিল, কটন মিল। হুম, তার নাম ছিল বঙ্গলক্ষ্মী কটন মিল। আচ্ছা, এই বঙ্গলক্ষ্মী কটন মিলে আমার বাবা তাঁত চালাতেন। তাঁতি ছিলেন। আচ্ছা, ওদেশ থেকে বাবা আসেন তো। ওদেশ থেকে এসে ভাই-বোনদের নিয়ে কোথায় সেটেল করবে কিছু না করে তখন শিক্ষা-দীক্ষা মাঝখানে বন্ধ হয়ে যায়। তারপরে এসে তাঁতি হিসেবে সেখানে যুক্ত হন এবং যতদূর সম্ভব আমার মনে হয় বাবার কাছে এটা শুনেছি যে বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন বলেই বাঙালিদের খুব ফেভার করতেন আচ্ছা, এবং সেক্ষেত্রে সেই বাঙালি বলেই বাবা হয়তো সেখানে ওই
তাঁতি হওয়ার মানে কর্মচারী তাঁত চালানোর সুযোগ পেয়েছিলেন। পরবর্তীকালে আ ওইখানে ওই তাঁত চালাতেই বাবা শ্রীরামপুর টেক্সটাইল টেকনোলজি কলেজ আছে সেখানে হুম। ভর্তি হন। ও মানে ওখানে কাজ করতে পড়াশোনা। কাজ করতে পড়াশোনা শুরু করেন। তো সেখানে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং তারপরে উনি তাঁত মানে ওই শ্রীরামপুরের উম কটন মিল ছেড়ে পরে জুট ইন্ডাস্ট্রিতে চলে আসেন। আচ্ছা। সেটা শ্রীরামপুর থেকে গঙ্গা পার হয়ে টিটাগড়ে। তো ওই শ্রীরামপুরের বস্তির ভেতরে মানে যেখানে লাইন বস্তি হুম। ছিল তাঁতিদের, সেখানে আমার জন্ম। আচ্ছা। পড়াশুনো সেখানে না। পড়াশুনো অনেক পরে মানে বেশি পরে না। বাবা তখন ওই টেক্সটাইল টেকনোলজি পাস করে নিয়েই হুম। উনি নানান জায়গায় এপ্লাই করতে থাকেন এবং টিটাগড়ে ইস্টার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলে এটি হুম। জুট মিলে উনি সুপারভাইজার হয়ে জয়েন করেন। এই সুপারভাইজারি জয়েন করার পর আমরা চলে আসি টিটাগড়ে। তখন আমি স্কুলে ভর্তি হই। আচ্ছা। আর ছবিটা মানে আপনি কবে শুরু করলেন? ছোটবেলা থেকেই তো? ছোটবেলা থেকে ছবি আমি আঁকতাম না। আচ্ছা। ছোটবেলায় আমার হবি এবং ধ্যান-জ্ঞান ছিল ক্রিকেট। ও আচ্ছা। এটা জানতাম না। ধ্যান-জ্ঞান ছিল ক্রিকেট এবং ক্রিকেট নিয়েই আমি অন্ধের মতো ক্রিকেট করতাম। তবে ছবি উম অনেকে বলে যে স্কুলের খাতায় যে সমস্ত ছবি আঁকা হতো না? হুম। মানে ধরো বিজ্ঞানের ছবি-টবি ইত্যাদি, সেগুলো নাকি অনেকের থেকে ভালো হতো আরকি। আচ্ছা, আচ্ছা। ভারতবর্ষের ম্যাপ-ট্যাপ এগুলো দেখেই করে ফেলতে পারতাম, ট্রেসিং করতে হতো না। হুম। এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু আদারওয়াইজ আমি ক্রিকেটই খেলতাম এবং ক্রিকেটই খেলেছি বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলেছি। আচ্ছা। মানে বাইরে গিয়েও খেলেছেন ওই উম সময়? বাইরে গিয়ে না বিভিন্ন ক্লাবে খেলেছি আচ্ছা। এবং আজও মানে আজও ক্রিকেট আমার রক্তের সঙ্গে মানে মিশে আছে। মানে আজকের দিন পর্যন্ত আমার শ্যালক হুম। আ ভালো ক্রিকেটার। আচ্ছা। সে অবজারভার হিসেবে আজকে বারাসাতে গেছে। সেও আজকে সকালবেলায় কুয়াশার ছবি পাঠিয়েছে যে হুম। পিচ ঢাকা রয়েছে। মানে আমি সারাক্ষণ এবং সবচেয়ে বড় কথা ক্রিকেটটা খেলা এবং সেটা নিয়ে না পাগলের মতো করতাম। কিন্তু আমার সবচেয়ে উম আমার বন্ধুরা আমাকে খুব একটা ক্রিকেটের ব্যাপারে করত না। আমি স্কুলে খুব ভালো খেলতাম ক্রিকেট। আচ্ছা। এবং ক্রিকেট ভালো খেলতাম বলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে ক্রিকেট খেলেছি। আ আমার সবচেয়ে মানে বেস্ট টিম ছিল ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা। এবার 1983 তে যখন ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল, তারপর থেকে ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিলাম এবং ক্রিকেট থেকে ছুটি নিয়ে নিলাম। তো তারপর সেরম খেলতেন আর ওরা? সেরম না আর মানে তারপরে ২-১ বার ক্লাবে খেলেছি। হুম। কারণ ওই সময় কেঁদেও ফেলেছিলাম মানে মনে আছে যে ইন্ডিয়া জেতার পর। ওয়েস্ট ইন্ডিজের আমি এতটাই ভক্ত ছিলাম যে পরবর্তীকালে তারপরে আর দেখিনি মানে তারপরে ওয়েস্ট ইন্ডিজ এলো এখানে। হুম। মানে তারপর ওয়েস্ট ইন্ডিজ এলো, এসে এখানে ইন্ডিয়াকে পিষে দিয়ে গেল একেবারে। মানে ওই রিভেঞ্জ হিসেবে আরকি। তো যাই হোক, তারপরে আর ওয়েস্ট ইন্ডিজের দলও তো আ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো সে ক্রিকেট খেলাটা ছিল। তো সে ক্রিকেট খেলাতে যেমন হয় আরকি একটু বড় হতে বন্ধ হয়ে যায়। সেটা হলো তারপরে স্কুলে ছবি-টবি আঁকতাম ও মানে ওই আ আমি তো ফার্স্ট ব্যাচ হুম। মানে মাধ্যমিকের ১ম ব্যাচ। আচ্ছা। তো যার জন্য ওইখানে তখন ওয়ার্ক এডুকেশন সবে ইন্ট্রোডিউস করা হলো। আচ্ছা। তো তখন ওয়ার্ক এডুকেশন এ নানা রকম জিনিস করতে হতো। হুম। সব ছবি-টবি এঁকে প্রজেক্ট করতে হতো। তারপর ইলেকট্রিক ওয়্যারিং, সাবান তৈরি ইত্যাদি করতে হতো। তারপরে আমি যে সাবজেক্টটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইতিহাসের একটা প্রজেক্ট করা। হুম। সিপাহি বিদ্রোহ। সিপাহি বিদ্রোহ নিয়ে একটা প্রজেক্ট করেছিলাম, একটা বড় ফাইল। হুম। সেখানে আমি ওই ব্রিটিশদের সব ছবি আঁকা, তারপর রানী লক্ষ্মীবাঈ এর ছবি আঁকা, নানা সাহেব, বাহাদুর শাহ জাফরের ছবি আঁকা এসব করে-টরে সব সুন্দর করে জমা দিয়েছিলাম। তাতে আমাদের হেডমাস্টার মশাই আমাদের এক মাস্টারমশাই ছিলেন মানস মুখার্জী।
হুম। তিনি বলেছেন, "তুই না বড় হয়ে ছবি আঁকবি, হ্যাঁ? তুই পাস টাস করে একটু ছবি আঁকাটার চেষ্টা কর না। তুই ছবি আঁকলে ভালো হবে।" আমি কিন্তু ওই পর্যন্তই। তারপর আমাকে একটা রঙের বাক্স কিনে দিয়েছিলেন। তার নাম হচ্ছে কলিঙ্ক। আচ্ছা। সেই কলিঙ্ক একটা কিনে মানে দিয়েছিলেন। প্যাস্টেলের মতো? না, না, ওয়াটার কালারের টিউব আচ্ছা। ৳৩.৫ দাম ছিল। ১২ হুম, টার একটা হুম, বাক্স ৳৩.৫ দাম ছিল। তো সেটা দিয়ে বাড়িতে আমি আলপনা-টালপনা এঁকে হুম। তারপর ডিজাইন-টিজাইন করতাম। কাগজে করতাম। বাড়িতে লক্ষ্মী পুজোর সময় একটু সাজাতাম-টাজাতাম ইত্যাদি এইসব। এরকমই চলছিল। তারপরে আমি বঙ্গবাসী কলেজে ভর্তি হই। 11-12 পাস করি কমার্স নিয়ে। হুম। তারপরে বঙ্গবাসী কলেজে ভর্তি হই, আর্টস নিয়ে ভর্তি হই। আচ্ছা, তার তার মাঝ মানে আগে গ্র্যাজুয়েশনটা কি হ্যাঁ, কমপ্লিট হ্যাঁ, করেছিলেন? গ্র্যাজুয়েশন ও, করেছি। তারপর কি চাকরির চেষ্টা না, করেছিলেন না, না, নাকি না, আর্ট না। কলেজে? গ্র্যাজুয়েশন করতেই at the simultaneously আমি আর্ট কলেজে পড়তাম। কিন্তু আপনি গ্র্যাজুয়েশনটা কেন করলেন? গ্র্যাজুয়েশন কেন করলাম? এইটা একটা খুব আ সাংঘাতিক প্রশ্ন। খুব ভালো প্রশ্ন করেছো। সেটা হচ্ছে যে না আমার মা উম আ কম পড়াশুনো জানতেন আরকি। হুম। মানে স্যার আরেকবার একটু মানে এটা এই প্রসঙ্গে আমি আসবো। কিন্তু তার আগে মানে আপনি যে গ্র্যাজুয়েশনটা করলেন, তার আগেই কি আঁকার মধ্যে ঢুকে গেছিলেন? না তখনও খুব একটা একেবারে simultaneously মানে আমি আর্ট কলেজেও ভর্তি হয়েছি, হুম, গ্র্যাজুয়েশনও করছি। এরকম হুম। একটা অবস্থা ও চলছিল। আচ্ছা, 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 একদম। তার আচ্ছা। মাঝখানে গ্র্যাজুয়েশনটা বন্ধ করলাম। হুম, বন্ধ করলাম এই কারণে পরীক্ষাটা দিলাম না। যে আর্ট কলেজে ৫ বছর ছিল। হুম, সে সময় কন্টিনিউয়াস যদি না হুম। স্টাডি করতে পারি তাহলে ফার্স্ট ক্লাসটা পাবো না। আচ্ছা, আচ্ছা, এইবার ফার্স্ট ক্লাসটা পেলাম। তারপরে গিয়ে আমি ব্রেক অফ স্টাডিজটা আবার রিকভার করলাম গ্র্যাজুয়েশনটা। আচ্ছা। মানে গ্র্যাজুয়েশনটাও আবার পরে কন্টিনিউ করেছেন। পড়াশোনা কন্টিনিউ করেছি। আচ্ছা। আচ্ছা এই গ্র্যাজুয়েশনটা করতে আমাকে বাধ্য হয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার মা একটু কম পড়াশোনা জানা মানুষ ছিলেন। মানে ক্লাস 3-4 পর্যন্ত পড়ার পর হুম, উনি এ দেশে চলে আসতে বাধ্য হন এই আমাদের ৪৭ এর সময়। বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, খারাপ হওয়ার কথা ছিল না। কারণ আমার দাদু ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের পিএ, ও আচ্ছা। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার মানে নিজের দাদু? আমার নিজের দাদু। কিন্তু যখন উনি ব্রিটিশদের কাছ থেকে ছেড়ে হুম, উনি আইএনএ তে যোগ দিলেন, তখন উনার সমস্ত টাকা-পয়সা সমস্ত কিছু ব্রিটিশ সরকার সিজ করে নিল। মানে একটি কপর্দকও তাকে দিল না। আচ্ছা। এবং সে রিফিউজি হয়ে ওবাংলা থেকে মানে আমরা ওবাংলায় ফরিদপুরে থাকতাম। ওবাংলা হুম, থেকে এদেশে এলো এবং মহেশ কলোনিতে, শ্রীরামপুর মহেশ কলোনি। আচ্ছা। শ্রীরামপুর মহেশ কলোনিতে ওরা থাকতো আর বাবা এই শ্রীরামপুরেই মহেশ কলোনিতে বেঙ্গল লক্ষ্মী কটন মিলে চাকরি করত। সেই সূত্রে কোনোভাবে আরকি মায়ের সঙ্গে বাবার মানে তৎকালীন যে সিনিয়ররা ছিল হুম, তাদের যোগাযোগে বাবার সঙ্গে মায়ের বিয়ে হয়েছিল। আচ্ছা, আচ্ছা। যেহেতু আমার বাবা স প্রথমত ১ম দিকে তাঁত চালাতেন বা তাঁতই ছিলেন। হুম, সেইজন্যে আমার মায়ের কম এডুকেশন হুম, সেইটা কোনোভাবে একটা সেট আপ হয়ে গেছিল আরকি। খুব বড় শিক্ষিত হলে তো আর আচ্ছা। তাহলে আপনার বাবা যে পরে পড়াশোনাটা করেন বিয়ের পর ওটা? বিয়ের পরে ও আমাদের আচ্ছা। জন্ম-টন্ম হয়েছে তখন। তখনও বাবার ও সারা রাত জেগে পড়াশোনা করে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আমার বাবার উত্তরণের জন্যে। মানে বাবা তখন আমরা ৩ টে ভাই-বোন হয়ে গেছি। হুম, বাবা তখন প্রচন্ড ইয়ে করছেন নিজেকে তৈরি করার জন্যে যে এইভাবে আমি তাঁত চালিয়ে কি করে সংসার চালাবো বা কিছু বা আমি ছেলে-মেয়েদের মানুষ করব। তখন আমার দাদু বেঁচে ছিলেন শুনেছি, হুম, মায়ের বাবা। তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং সারা পৃথিবী ঘোরা মানুষ ছিলেন। তো উনি বাবাকে পড়াতেন। আচ্ছা। বাবাকে উনি অত্যন্ত ভালোবাসতেন এবং বাবার মধ্যে যে একটা ইনিশিয়েশন ছিল, বাবার মধ্যে যে একটা potentiality ছিল সেটা দাদু ফিল করতেন। যার জন্য দাদুর তো পড়াশোনা অগাধ ছিল। দাদু বাবাকে পড়িয়েই কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট করিয়েছিলেন। আচ্ছা। এবং পরে দাদু ওই আমার বাবা চলে আসি টিটাগড়ে। তখন বাবা একেবারে প্যান্ট শার্ট, বুট শার্ট পরে তখন সুপারভাইজার। আমরা তখন শ্রীরামপুরের বাড়ি থেকে ওই মানে চালাবাড়ি থেকে হুম, এসে আমরা কোয়ার্টারে আমরা স্থান পেলাম। আচ্ছা।
জুট মিলের কোয়ার্টারে স্থান পেলাম। তো সেইটা কেটেছে আমার ছোটবেলা। তারপর ওইখানেই খেলাধুলো করেছি। তারপর তো কলেজ, ওখানে থাকতেই পাস করেছি মাধ্যমিক। তারপরে উচ্চ মাধ্যমিক ওখান থেকেই পাস করেছি। তারপর আর্ট কলেজে, ইন্ডিয়ান আর্ট কলেজে, গভর্নমেন্ট আর্ট কলেজে পরীক্ষা দিয়েছিলাম, চান্স পাইনি। হুম। তারপরে ইন্ডিয়ান আর্ট কলেজে চান্স পাইনি। কেন পাইনি জানি না। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আ অনেক সময় বলে যে চান্স পাওয়া নিয়ে নানান রকম ইয়ে থাকে। আমার কিন্তু কখনো এটা মনে হয়নি। আচ্ছা। আমার নিজের মনে হয়েছিল আমার পরীক্ষাটা অন্যান্য সকলের পরীক্ষা দেখার পর আমার মনে হয়েছিল আমার পরীক্ষাটা আরো একটু ভালো হলে তাহলে হয়তো আমি হয়তো কিছু চান্স পাওয়ার একটা ইয়ে ছিল। কিন্তু যারা পেয়েছিল চান্স তারা কিন্তু পরীক্ষা ভালো দিয়েছে। আচ্ছা। এই প্রসঙ্গে আমি পরে বলব যে পরীক্ষা দেওয়ার আগে এরা ব্যাপারটা নিয়ে। কিভাবে স্টাডি করে সেই স্টাডি আমার ছিল হ্যাঁ, না। ওটা আমি পরে গিয়ে ওটা ওই স্টাডি আলোচনা আমার করব। ছিল না। আমি তো আর্ট কলেজে ভর্তি হব বলে কিছুদিন আমার আ দাদার বন্ধু, দাদা দিদির বন্ধু তার কাছে আমাকে বলেছিল ও আর্ট কলেজে ভর্তি হবে বলছে। হুম। তো সেইটা ইয়ে করার জন্য সে খানিকটা দেখিয়ে দিয়েছিল। আমার মায়ের কথা বলি সবসময় এই কারণে যে এই যে আমার মা ছিলেন, আমরা ৫ টা ভাই-বোন। হুম। আমরা যখন স্কুলে চলে যেতাম, আমার মা ওই সময়ে বসে হুম। নিজে কবিতা লিখতেন, ও আচ্ছা। ডিকশনারি পড়তেন, ব্যাকরণ কৌমুদি পড়তেন। মানে গল্প উপন্যাস তো এত পড়তেন যে তার কোনো ইয়ে নেই, ইয়ত্তা নেই। যার জন্য আমার মা ওই পড়াশুনো নিয়ে মানে ক্লাস 3 যদি বললেন, ক্লাস তারপরেও 3 পর্যন্ত পড়াশোনা স্কুলে করেছেন, তারপরের যে পড়াশুনো সেইটা তিনি এতটাই করেছিলেন, নিজে আমরা আমাদের অবর্তমানে বা আমাদের পড়াতে হবে, হুম। না হলে পরে আমাদের টিচার রাখার পয়সা নেই যদি মা না পড়িয়ে দেয়। তো সেটা এতটাই করেছিলেন যে আ পরবর্তীকালে কি বলবো? উম দিদি যখন মাস্টার ডিগ্রি করতো তখন মা পড়াতো দিদিকে। আচ্ছা। এটা শুনলে পরে মানুষের অনেক মানে আশ্চর্য হয়ে যাবে যে এটা কি করে সম্ভব? যে কি করে আমার দিদি যখন এমএ পড়ছে তখন দিদিকে পড়াচ্ছেন মা। ক্লাস 3 তে পড়ে। তখন পড়েছিলেন ওই পর্যন্তই তার দৌড় হুম। ছিল। আর আমরা যখন ক্লাস 5-6 এ পড়তাম তখন তো মাই পড়াতেন। কোনো উম এর মধ্যে কোনো ইয়ে ছিল না। সমস্তটাই মা পড়াতেন। মার কাছেই পড়েছি। মা ব্যাকরণ অত্যন্ত ভালো জানতেন। এখনো মানে মনে হয় যে মা কিভাবে ব্যাকরণ পড়াতেন। সংস্কৃত পড়াতেন এবং সবচেয়ে যেটা বড় কথা, আমি আর্ট কলেজে ভর্তি হওয়ার পর হুম। মা আবার নতুন করে আবার পড়াশোনা শুরু করলেন ছবি আঁকা নিয়ে। আরে বাহ! এবং সেটা একটা খুব বীভৎস। সেটা মানে তখন বয়স হয়ে গেছে এত বড় রান্না-বান্না করে টরে। তখন আমি একটা বই কিনেছিলাম 'লস্ট ওয়ার্ল্ড অফ ইমপ্রেশনিস্ট'। হুম। সেই 'লস্ট ওয়ার্ল্ড অফ ইমপ্রেশনিস্ট' মা ডিকশনারি দেখে সমস্ত বইটা পড়েছিলেন এবং মনে পিসারো, সিসলি তাদের কাজ, তাদের পয়েন্টালিজম তারা কোথায় কাজ করেছে, কে আগে কাজ করেছে, কে বার্থা মরিসট, কে মানের ছাত্রী। এই সমস্ত জিনিসপত্র মা এমন মানে ইয়ে করে ফেলেছিলেন যে বলার কথা না। যার জন্য আমার কলেজে পরীক্ষার সময় উম একটা গন্ডগোল হয়েছিল। যার জন্য আমি পরীক্ষা দিতে বা ক্লাস করতে পারতাম না। সেই হুম। সময় আমার মা আমাকে হাফ নিউড হয়ে লাইভ ড্রয়িং এর ইয়ে দিয়েছেন, ড্রয়িং করতে দিয়েছেন। আচ্ছা। যাতে আমার প্র্যাকটিসটা বন্ধ না হয়। তো এই মাকে নিয়ে আমি যত জায়গায় এক্সিবিশন আমি যতবার যেখানে দিল্লি, বোম্বে, মাদ্রাজ, ব্যাঙ্গালোর, কলকাতা যেখানেই এক্সিবিশন করেছি, আমার মা আমার ইনঅগারেশন করেছেন। আচ্ছা। মানে দিল্লিতে আমার একটা এক্সিবিশন হয়েছিল। সিভিলাইজেশন চ্যারিয়েট অফ সিভিলাইজেশন। তো সেটা উম গ্যালারি এবং গভর্নমেন্টের তরফ থেকে কোলাবোরেশন এ করা হুম। হয়েছিল। তো ওরা রেলমন্ত্রী বা ওরা কেউ এসে একটু উদ্বোধন করবে। যখন চিঠি দিয়ে বলে আমি বললাম যে, "না, তাহলে আমি এক্সিবিশন করব না।" আমার মা গেলে আমার মা যদি দেখেন তাহলেই আমি এক্সিবিশন। তখন ওরা মায়ের জন্য টিকিট পাঠিয়ে দিয়েছিল। এবং মা সাধারণভাবে আর্ট পৌড়ে ওটা কোন গ্যালারিতে হয়েছিল দিল্লি? এটা দিল্লির গ্যালারি 42। আচ্ছা। তো সেখানে মা গিয়ে
মামা উদ্বোধন করেছিলেন। কলকাতায় যে আবার বড় ইঞ্জিনের এক্সিবিশন হয়েছিল সেটাও আমার মা, গণেশ আলী এবং রামানন্দ বন্দ্যোপাধ্যায় ৩ জনে আচ্ছা। করেছিলেন। ওটা কত সালের কথা? ২০০৭ হয়েছিল। ২০০৭ এ। ৭ এ বিড়লা একাডেমি ওরাও স্পন্সর করেছিল। আচ্ছা, বিড়লা একাডেমি শুধু আমাকে রিকোয়েস্ট করেছিল শুধুমাত্র ইঞ্জিনের এক্সিবিশন করতে। আচ্ছা। কারণ ইঞ্জিন নিয়ে ওই হ্যাঁ, ওয়াটার কালার শুধু গুলো। কলেজ লাইফে আমি ১৮ বছর ইঞ্জিন শেডে কাজ আচ্ছা, করেছি এটা একা। হঠাৎ করে তো হয়নি। তার আগে অবশ্যই কোনো কারণ ছিল। মানে কেন? এই ইঞ্জিনটা আসলে আপনার এত। ব্যাপারটা হচ্ছে কি জানো? কোনো কথা বলতে গেলে না, এত কথা যে কোন কথা আগে কোন কথা পরে এটা সাজিয়ে বলার তো কোনো মানে অবকাশ নেই। মানে সেরমভাবে ভাবিনি কখনো। আজকে তুমি জিজ্ঞেস করছো নানান কথা বলছি। কিন্তু এগুলো নিয়ে ভাবিনি। অনেক কথা হয়তো আগে পরে হয়ে যাবে। সেটা যেন মানে দর্শকরা হয়তো ভাববেন। কিন্তু দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি কিছু কথা আগে পরে আছে। যে আমি আর্ট কলেজে ভর্তি হওয়ার পর আমার এই দমদমেই থাকেন একজন আ সিনিয়রের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তার নাম শৈবাল দাস। আচ্ছা। গত অষ্টমীর দিন মারা গেছেন। তত বয়স হয়েছিল না। খুব ভালো ছবি আঁকতেন, খুব ভালো জল রং করতেন। তো ওই ছবি ইঞ্জিনের ছবি এঁকেছিলাম। আ আমার মামার এক বন্ধু ছিল। তার নাম গোবিন্দ পাল। তো মামার বন্ধু আমি ছবি আঁকা নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল বলে মামা কখনো এই গোবিন্দ পালের ছবি দেখানোর জন্য আমাকে বিমল কুন্ডু বলে আমাদের সোসাইটির যে মেম্বার আছে এখন বিমল হুম। দা, আমার অনেক সিনিয়র। তখন 7 কি 8 এ নিয়ে এসেছিল আমাকে বিমলদার বাড়িতে। আচ্ছা। যে আমার ভাগ্নেটার ছবি খুব ভালোবাসে। তো বিমলদার স্কাল্পচার করতেন। এই বিমলদার সঙ্গে আলাপ হওয়ার পর আমার বিমলদার সঙ্গে বিমলদার বন্ধু গোবিন্দ পালের আলাপ হয়। গোবিন্দ পাল এমন একটা মানুষ ছিলেন যে সবসময় ইঞ্জিনের ছবি আঁকতেন। অদ্ভুত ইঞ্জিনের ছবি আঁকতেন। রেলওয়ে ইঞ্জিন। তো উনার সঙ্গে একবার আলাপ হওয়ার পর উনি বলেছিলেন, "বড় হয়ে ছবি আঁকবি, বুঝলি তো? ছবি আঁকবি আর ইঞ্জিনের ছবি দেখেছিস? ইঞ্জিন কিরকম আসে, কিরকম যায়?" আমি বলছি, "হ্যাঁ, দেখেছি।" ওই দেখবি যখন ইঞ্জিনটা এগিয়ে আসে, হুম। ধক, 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 ধক করতে, করতে ধোঁয়া ছাড়তে, ছাড়তে আসে। আবার ধোঁয়া ছাড়তে, ছাড়তে চলে যায়। এটা মনে হয় না কোনো একটা সত্যিকারের একটা জন্তু বা প্রাণবন্ত একটা কিছু যে নিঃশ্বাস-প্রশ্বাস ছাড়ছে। তারপরে দেখবি ইঞ্জিন বাইরে থেকে যখন আসে, এসে যখন ইঞ্জিনের শেডে দাঁড়ায়, তখন সাইডে একটা পাইপ আছে মোটা। হুম। সেখান থেকে গরম জলটা সব ভর করে ছেড়ে দেয়। হুম। কারণ ভেতরে জল থাকে আর কয়লা দেয়। তো কয়লা আর জল দুটো মিলিয়ে বাষ্প তৈরি হয়। আমাদের বাষ্প তৈরি হলে পরেই তখন এই বাষ্পীয় ইঞ্জিন স্টিভেনসন যা ইয়ে করেছিলেন, আবিষ্কার করেছিলেন। তো এই বাষ্পীয় চলে একটা শক্তি তৈরি হয়। মানে তাপশক্তি গতিশক্তিতে পরিণত হয়। তখন ইঞ্জিনটা চলে এবং সে যখন এসে দাঁড়ায়, এসে থামলো। ধক, ধক, ধক মনে, মনে নিঃশ্বাস-প্রশ্বাস ছেড়ে এসে দাঁড়ালো। তারপরে গরম জলটা ছেড়ে দেয়। হুম। আর পেছন থেকে ওই যে কয়লা পোড়া ছাই যেগুলো, ওগুলো তখন ওইখানে ড্রেন আউট করে দেওয়া হয়। তো সেগুলো দেখবি যেমন মানুষ মানে বাথরুম করে না, পেচ্ছাপ করে, পায়খানা করে, ওরকম ওই ছাইগুলো ফেলে দিল আর ওই জলটা ফেলে দিল। ওর পেচ্ছাপ হয়ে গেল, পায়খানা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল শরীর। এরপর আবার নতুন করে কয়লা মানে ওর খাবার যেটা, হুম। সেই কয়লাটা দেয়া হলো। প্রচুর পরিমাণে জল দেয়া হলো। হুম। আবারও পুরো সঞ্চয় করে নিয়ে আগুন দেয়া হলো। আবারও চলতে শুরু করলো। তো তুই খেয়াল করে দেখ এর মধ্যে একটা অদ্ভুত একটা প্রাণী মনে হয় না? তো এইটা আমি তখন শুনেছিলাম, তখন উপলব্ধি করিনি। তো আর্ট কলেজে আসার পরে কিরকম যেন একটা অদ্ভুত যখন উম শিয়ালদা থেকে ছেড়ে আমি টিটাগড়ে থাকতাম। হুম। শিয়ালদা থেকে ছেড়ে যখন উল্টোডাঙা পার হয়ে যেতাম তখন দেখতাম যে ধক, 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 ধক করে ইঞ্জিনগুলো আসছে যাচ্ছে। এখন আর নেই। ওখানে না। কলকাতা হুম। স্টেশন হয়েছে। তো সেখানে আমি এ ই ওদ ওইটা মানে রিয়ালাইজ করার চেষ্টা করলাম। তারপরে আমি ওখানে একদিন ছবি আঁকতে গেলাম। হুম। এই একদিন যে ছবি আঁকতে গেলাম এটা করলাম একটা কিছু একটা ব্যাকা-ট্যাকা একটা হুম। কিছু।
তখন ওটা কত বড় আপনার পেপার ছিল? তো ছোট এইটুকু কোয়ার্টার শিটের একটা পেপার। আচ্ছা। সেই কোয়ার্টার শিটের পেপারে ব্যাকা-ট্যাকা এসব করে টরে ইঞ্জিনিয়ার করে টরে পরের দিন গিয়ে কলেজে ইয়ে করলাম, দেখালাম। সিনিয়রদের দেখাতাম তখন। আচ্ছা। টিচারদেরও দেখাতাম, সিনিয়রদেরও হ্যাঁ। দেখাতাম। তখন ক্যান্টিনে বসে থাকা শৈবালদা এসে, "দেখি কি করেছো?" দেখি, "ও বাবা! এটা ইঞ্জিন। এ তো পুড়ে যাচ্ছে গো। অত বড় লোহার জিনিসটা যদি কাঁথে পুড়ে যায় তাহলে কি হবে বলো তো?" আমি আর আমার কান-টান লাল হয়ে গেছে। আমি তো ভেবেছি খুব একটা কিছু করে নিয়ে এসেছি। তো আমি তার দিকে তাকিয়ে রইলাম। তো সে বলল, "দেখি, দেখি, দেখি, দেখাও, দেখাও।" আমি বুঝতে পারলাম যে আমাকে নিয়ে একটু মকারি করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে। আরো ২-১ জনকে ডাকলো। হুম। "এই দেখে যাও, দেখে যাও, রেল ইঞ্জিন একে নিয়ে এসছে।" আমি দেখালাম সকলকে, কিরণ ফার্স্ট ইয়ার তো। হাত কাঁপা, কাঁপা অবস্থায় দেখালাম। "এই বেশ হয়েছে।" ও বলছে, "বাহ! এ তো ধোঁয়া তো উড়ে চলে যাবে। তো ধোঁয়া নিয়ে তোমাকে নিয়ে চলে যাবে।" এসব নিয়ে বলল। তারপর বলল, "বেশ, এই যে এসব করে টরে আমার প্রায় চোখ দিয়ে জল-টল এসে গেছে।" তারপরে আমি গুটি-ফুটি নিয়ে আমি ক্লাসে চলে গেছি। তারপর ক্লাসে চলে গিয়ে আবার জিনিসপত্র রেখে আবার এসছি। এসে দেখি শৈবালদা বসে আছে একা। আমি বললাম, "দাদা ওটা কিছু হয়নি?" বলে, "কিচ্ছু হয়নি। ওটা কি হয়েছে? ওর জলটা ওরমভাবে করে না। জলটা ভালো করে করতে হয়। জল লাগাতে হয়। কাগজের জল খাওয়াতে হয়। কাগজ জল খায়। আমাকে দেখিয়ে দিন না।" সবাই তো মুখে, মুখে বলে। যাকে দেখায় সেই বলে, "এরকম করে করো, ওরকম করে করো।" কেউ দেখিয়ে দেয় না। "আপনি একটু দেখিয়ে দিন না।" "দেখবে? কাল সকালবেলা উল্টোডাঙা স্টেশনে চলে আসবে। ৫:৩০ টার মধ্যে। ঠিক আছে?" বলে উনি চলে গেলেন। আমি ভাবলাম যে ওইটুকু বলে চলে গেলেন, মিথ্যে না সত্যি যাই হোক, আমি ডেডিকেটেড ছিলাম একেবারে। মানে উল্টোডাঙা স্টেশনে ৫:৩০ টার মধ্যে এসে হাজির হলাম। টিটাগড় থেকে হুম। উল্টোডাঙা আসতে বেশি সময় লাগতো না। হ্যাঁ? ৪:০৫ এর গাড়ি ছিল। সমস্তটাই মনে আছে। এসে উল্টোডাঙা স্টেশনে নেমে দেখি সত্যি, সত্যি শৈবালদা দাঁড়িয়ে আছে। একটা বালতির মধ্যে আরেকটা বালতি ঢোকানো। হুম। কাঁধে একটা সাইড ব্যাগ, একটা রোল, আর একটা বোর্ড হাতে। আমারও বোর্ড ছিল। আমাকে নিয়ে আস্তে, 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 আস্তে নেমে গেলেন। তখন তো ওখানে ইঞ্জিন সব রয়েছে একেবারে। আমি পেছন, 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 পেছন গেলাম। গিয়ে এখানে বসি দাঁড়াও। মানে ছাই-ফাই এগুলো ছিল একটু সরিয়ে দিয়ে একটা প্লাস্টিক পেরে বসে বোর্ডটা রেখে একটা ইঞ্জিনের সামনে আর একটা ইঞ্জিনের পেছন একটা হাফ শিটে ড্রয়িং করলেন। করে উনি জল রংটা লাগালেন। এই আমি ১ম জল রংটা লাগানো দেখলাম। এবং ছবিটা আমার সামনে, আমি দাঁড়িয়ে রইলাম, বসলাম। উনি পুরো ছবিটা কমপ্লিট করলেন। সমস্ত ছবিটা কমপ্লিট করলেন। করে শুকিয়ে গেল, গুটিয়ে বলে যে, "কলেজে গিয়ে কাউকে দেখাবে না কিন্তু।" হুম। বলে ব্যাগের মধ্যে রেখে তারপর উনি চলে গেলেন। উনি কিন্তু দমদমে থাকতেন। বালতি-টালতি নিয়ে এসেছিলেন। হুম। উনি চলে গেলেন। আমি চলে গেলাম। বাড়িতে এসে এটাকে দেখলাম। দেখে তো ভালো লাগলো। এবং আজও মনে হয় শৈবালদার মতো ওয়াটার কালার করার লোক আমি আর দেখিনি। আজও মনে হয় কাজটা খুব যে ভালো ছিল তা না। কিন্তু যা প্রসেস which he applied on the paper, হুম। that was unique. মানে আজকে ৬৬ বছরে দাঁড়িয়ে সারা পৃথিবীর বিভিন্ন সময়কার বিভিন্ন লোকের বিভিন্ন ওয়াটার কালারিস্টের ওয়াটার কালার দেখেছি। কিন্তু শৈবালদার কথা মনে পড়তেই সমস্ত কিরকম একটা ধূসর হয়ে আসে। এই যে আমাকে ওয়াটার কালারের ইঞ্জিনটা দেখিয়ে দিলেন, আমি সেরকম করার চেষ্টা করার জন্যে পরের দিন থেকে কলেজ না গিয়ে ওখানে গিয়ে ইঞ্জিনের ওয়াটার কালার করতে স্টাডি শুরু করতেন। করলাম। এবং সেই চার্জটাই কখনো, কখনো কলেজ যেতাম, আসতাম, কলেজেও যেতাম, ওখানেও থাকতাম বেশিক্ষণ। এই করতে, করতে ১৮ টা বছর ওখানে কাটিয়ে দিয়েছি। বাবা! এবং ওদের বস্তিতেই থাকতাম। বাড়ি যেতাম না। বাড়ি থেকে কখনো, কখনো অল্প কিছু পয়সা নিয়ে আসতাম।
আর সেই পয়সা ফুরিয়ে গেলে পরে হুম। আচ্ছা, এই যে 18 বছরে আপনি সবচেয়ে বড় কত বড় কাজ ওখানে গিয়ে করেছেন? কারণ আপনি বিরাট বড়, বড় ওয়াটার কালার করেছেন কিন্তু। 6.5 ফুট বাই 8.5 ফুট ওয়াটার কালার একটা কাগজ। হুম। এই কাজে আমি ওখানে বসে করেছি ভাবা যায় এবং 6.5 বাই 8.5। 6.5 বাই 8.5 এবং সেই ছবিটা কিন্তু মানে অনেকের মনে হতে পারে যে এটা হয়তো একটা বানানো গল্প বলছে। না, মন আমি কিন্তু মনে হতেই পারে। অনেক আগের থেকে আপনার ওই বড়, বড় কিন্তু কাজগুলো দেখেছি। উম সবসময় মানুষকে বলি যে ওই কাজটা ফেলে দেওয়া হয়নি। ওই কাজটা অত বড় কাঁচে হুম। অনেক চওড়া ফ্রেমে বাঁধিয়ে কলকাতা শহরেতেই আছে। আচ্ছা। কারো যদি দেখার ইচ্ছে হয় সে গিয়ে অনায়াসে দেখে আসতে পারে যে ওটা কতটা সত্যি কতটা মিথ্যে। কোথায় আছে ওটা এখন? সেটা আছে হলো আমাদের শ্রদ্ধেয় শিল্পী শুভাপ্রসন্ন একটা মিউজিয়াম বানিয়েছেন রাজারহাটে। আচ্ছা, আচ্ছা। সেই মিউজিয়ামে একদম ওপরের তলায় রাখা আছে এবং উনি আমার কাছ থেকে ওইটা মানে প্রায় আবদার করেই নিয়ে গিয়েছিলেন এবং আমি যখন লরিতে করে ওটা নিয়ে যাই হুম। তখন উনি এগিয়ে এসে বলেছিলেন আমাকে শুধু একটা বিস্ময়ে, "এটা কি পাগল! এটা কি পাগল!" তারপর ছবিটা অত্যন্ত যত্ন করে রেখেছে। সেই ছবিটা আমার এখানে মোবাইলেও আছে। আমি দেখাবো। যে ওই ছবিগুলো পরে নিয়ে আমি আপনার ভিডিওতেই এড করব। ঠিক আছে সে এদের ইঞ্জিনের এই যে ইঞ্জিনের আ শেড বলা যায় যে কার শেড হুম, যেখানে ছিল। সেখানে আমি যতদিন ছিলাম ততদিনের যে রোজ নামচা হুম। এটা বললে পরেই আর কোনো ইন্টারভিউ দেওয়া যাবে না। কারণ ১৮ বছর রোজ নামটা সাংঘাতিক। সারারাত সারাদিন ওখানে থেকে ওয়াগন ব্রেকার থেকে গুলি-গোলা চালানো থেকে, মহিলা চালান থেকে সবকিছু দেখেছি ইঞ্জিন শেডে। যত রকমের নোংরামি, যত রকমের যত কিছু সব ওইখানে মদ, জুয়া মানে মহিলা সংক্রান্ত ব্যাপার সমস্ত কিছু এত রিয়ালাইজ করেছি ওখানে বসে। ওখানেই থাকতাম। আমি ওদেরই হয়ে গেছিলাম একরকম। তাতে যখন এগুলো সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিল তখন আমার কত যে ওয়াটার কালার নষ্ট হয়েছে সেটা আর আমি কাউকে বলতে পারি না। যে কি পরিমাণ ওয়াটার কালার ওখানে নষ্ট হয়েছে। পরবর্তীকালে আমি গিয়েছিলাম, গিয়ে সব নষ্ট-টষ্ট হয়ে যাওয়ার পর একটা এরকম একটা বাঁচকে টান মেরে নিয়ে কোথায় রেখেছিল সে বলেছিল আমাকে গিয়ে, "বাবু একটা কাগজের রোল একটা এরকম আছে কাগজের। তুমি যে ছবি আঁকতে, ছবি আঁকার একটা কাগজ আছে।" তো সেটা আমি যাই এবং গিয়ে দেখি কেটে ঝরঝরে করে ফেলেছে। মোটা, মোটা রোল, ফটোগুলো। মোটা, মোটা রোল সমস্ত। একটা রোলের মধ্যে হয়তো ৫০ টা করে ছবি ছিল। ওগুলো সব ঝুরঝুরে করে ফেলেছে। কয়েকটা কাটা ওগুলো আমি বেছে-বুছে নোংরা-ফোংরা সব ডাস্ট হয়ে গেছে ওগুলো ফেলে নিয়েছি। সেগুলো বাড়িতে একটা প্লাস্টিকের মধ্যে করে ওষুধ-ফষুধ দিয়ে রেখেছি। যে তার এটা যে এটা নষ্ট হয়েছে তার পরিমাণ মানে হাজারের বেশি এবং সেটা কয়েক হাজার হতে পারে। এতটাই কাজ করেছি ওখানে। ডেফিনিটলি সব কাজ ভালো না। নিঃসন্দেহে সব কাজ ভালো না। কারণ আমার শুরুটা তো ছিল ছবি আঁকার বেস থেকে না। আমি তো কলেজে যেমন ছোটবেলায় কেউ ছবি আঁকা শেখে হুম। মাস্টারমশাইয়ের কাছে। আমি তো সেইভাবে মাস্টারমশাইয়ের কাছে কোনোদিন ছবি আঁকা শিখিনি। কিন্তু ওই যে শৈবালদা আমাকে দেখিয়ে দিয়েছিল সামনে বসে, যাকে আমি বলেছিলাম যে, "একটু করে দেখিয়ে দিন না।" তখন কিন্তু আমার মনের ভেতরে কিন্তু একটা উম রিভেঞ্জ এর মতন তৈরি হয়েছিল। যে মুখে এত বড়, বড় কথা বলে, "করে একটু দেখিয়ে দিন না।" কিন্তু আমি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। সত্যি উনি করে দেখিয়ে দিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন যে করে দেখিয়ে দেওয়া যায় এবং তিনি অত্যন্ত ভালো জল রং করতেন। আমি যাদের জল রঙের সংস্পর্শে এসেছি আমাদের সময়ে, হুম। তাদের মধ্যে সঞ্জয় ভট্টাচার্য উল্লেখযোগ্য। আচ্ছা। সঞ্জয় ভট্টাচার্য এখন মনে হয় দিল্লিতে। দিল্লিতে আছে। হুম, সঞ্জয় ভট্টাচার্য উল্লেখযোগ্য। আমি দাদা বলি।
হুম। আমি আমার মেন্টরের মতোও বলি, যেমন শৈবালদাকে বলতাম, সঞ্জয় দাকেও তাই বলি। আমি শ্যামল দত্ত রয়েছে। শ্যামল দত্তরের প্রসঙ্গ আরো পরে আসছে। আচ্ছা। তো এই যে উম সঞ্জয় দার সঙ্গে যখন কথা হয়েছে, তখন হুম। সঞ্জয় দাও আমাকে বলেছে, উনিও তখন ইন্ডিয়ান আর্ট কলেজে উম ছিলেন না? শৈবালদা ইন্ডিয়ান আর্ট কলেজে পড়তেন, সঞ্জয় দা গভর্নমেন্ট আর্ট কলেজে আচ্ছা, পড়তেন। আচ্ছা। কিন্তু যেহেতু আউটডোর করতে তখন একটা একসঙ্গে যেতেন। প্র্যাকটিস ছিল যে বাইরে বেরোলেই সকলের সঙ্গে সকলের দেখা হতো। ২-৪ টে ইন্ডিয়ান আর্ট কলেজের ছেলে, ২-৪ টে গভর্নমেন্ট আর্ট কলেজের ছেলে এখানে ওখানে সারা কলকাতা ছড়িয়ে আছে। সেই সময় শৈবালদার সাথেও সঞ্জয় দার একটা আলাপ হয়েছিল। হুম। তো সঞ্জয় দা কিন্তু আমাকে নিজে মুখে বলেছে, খুব ভালো ওয়াটার কালার করতো। মৃত্যুর পর যখন জানালাম যে, "সঞ্জয় দা, শৈবালদা মারা গেছে জানো তো?" কদিন আগে, এইবারেই পুজোয় কিন্তু, অষ্টমীর দিন। বলে, "একটা লোক অজানা থেকে গেল রে। কিন্তু তার কোনো কাজ নেই। নেই এই কারণে এখনকার বর্তমান কিছু কাজ করেছিল, সেই সমস্ত কাজ তার নিজস্ব ব্যক্তিগত কোনো রকম প্রেম-টেম সংক্রান্ত একটা প্রবলেমের জন্য সমস্ত কাজ ছিঁড়ে ফেলেছিল। কিন্তু তার সঙ্গে কাজ করতে বেরিয়েছি তো, হুম। তার সঙ্গে কাজ করতে বেরিয়ে চোখটা একদম তৈরি হয়ে করে দিয়েছিল। যে একটা ছবি কি করে ক্যালেন্ডারিস্টিক হয়, আর একটা ছবি কি করে ফাইন আর্টের পর্যায়ে চলে আসে। একই ছবি। গঙ্গার ধারে গিয়ে একটা ছবি, একটা নৌকো, একটা গাছ, হুম। একটা সাঁকো, এইটা দিয়ে যেমন অনেক ক্যালেন্ডার বেরোয়, তেমন সেই কাজটাই শৈবালদার হাতে পড়লে পরে ওটা ক্যালেন্ডার মনে হতো না। পেইন্টিং। ওটা পেইন্টিং মনে হতো। ডেফিনিটলি। এটা হচ্ছে কম্পোজিশনটাকে নেওয়া। কাগজকে কত বড় করে নেবে, হুম। কোথা থেকে নেবে, কোনখান থেকে ভাঙবে, কোথায় গিয়ে আলো ফেলবে, কোথায় গিয়ে ছায়া দেবে। আলো ছায়া যা পড়তো হুম। সেটা তো রিয়ালিস্টিক একটা ব্যাপার, যে সূর্য যেদিক থেকে হুম। উঠেছে তার উল্টো দিকে উল্টো ছায়া দিকে। পড়বে। কিন্তু সেই ছায়া উল্টো দিকে পড়তো এবং আলোটা এমন কেটে ফেলতো, এমন সুন্দর করে, যে এই আলোটা ফেলার মধ্যে একটা নিজস্বতা ছিল। আচ্ছা। যে আলোটা ফেলা দেখে বলতো, "ও এটা তো শৈবালের ছবি। এটা তো, ওহ! কাজটা ভাল লাগছে। এটা শৈবাল না, দেখি তো কার তলায় নাম? শৈবাল।" তো এই যে নিজস্বতাটা, এটা তৈরি হয়েছিল অত ছোটবেলাতে। তো এখন আমার ছবি দেখলেও অনেকে দেখে বুঝতে পারে যে এটা প্রদীপের হুম, ছবি। একদম। হ্যাঁ? তো এই জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়েছে। আর জল রং করাটা ছিল এই জন্যেই যে সত্যি আর্থিক প্রবলেমটা ছিল বাড়িতে প্রচুর হুম। তো। যেহেতু ৫ টা ভাই-বোন, সেহেতু তার বাড়ির লোক, জন্যই কি জল রং? তার জন্যেই জল। তবে মানে বেশিরভাগ পেইন্টার শুরুতে করলেও পরবর্তীতে গিয়ে মিডিয়াম চেঞ্জ করে নেয়। অনেকে অ্যাক্রিলিক কিংবা অয়েলে চলে যান। কিন্তু আপনি এখনো কিন্তু সেটা ধরে রেখেছেন। তার কারণ হচ্ছে যে পরবর্তীকালে জল রংটা লোকে ধরে রাখে না একটাই কারণে, অনিশ্চয়তার জন্যে। আচ্ছা। যে জল রং করে সেই জল রং বিক্রি করে জীবন ধারণ করা, হুম। এটা তো খুব কঠিন ব্যাপার। জল রং দিয়ে কতদিন ছবি আঁকবে? জল রং দিয়ে তো গাছ, জল, লতা, পাতা ইত্যাদি নানান রকমের নিসর্গ চিত্র বা ল্যান্ডস্কেপ এগুলো তৈরি হয়। কম্পোজিশন বা ওই ধরনের সাবজেক্টিভ ছবি জল রং দিয়ে করাটা হুম। সারা পৃথিবীতে বিরল। খুব কম সংখ্যক শিল্পী আছে যারা এইরকম ন্যারেটিভ ছবি কিছু বলবে, কিছু বক্তব্য আছে, এরকম কিছু ছবি এঁকেছেন, এরকম সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম বলা যায়। আজকে আজকে দাঁড়িয়েও যাকে পৃথিবীর সবচেয়ে নামকরা জল রঙের মানুষ ২-৪ জনের নাম করে অনেকে। অস্ট্রিয়ান একজন আ ইয়ে আছে, কি বলে? অস্ট্রেলিয়ান জোসেফ জুবিক বলে একজন আছেন। আচ্ছা। আলভারো ক্যাস্টাগনেট, লার্স লেরিন, এরা যে ছবি করে, এরা ল্যান্ডস্কেপের মানে সংজ্ঞা বদলে দিয়েছে। কিন্তু ল্যান্ডস্কেপটা ল্যান্ডস্কেপই আছে। ল্যান্ডস্কেপই রেখেছেন। ওইটাকে কখনো মনে হয় না যে ওটা ক্যালেন্ডার, ওটাকে ছবি মনে হয়। কিন্তু ওর বিষয়বস্তু কখনো চেঞ্জ হয়নি। মানে গাছ, জল, লতা, পাতা কিংবা জাহাজ, জাহাজ ঘাটা, সমুদ্র, মানুষজন স্নান করছে, ঘোড়া দৌড়চ্ছে। মানে
এবং তার কি স্কিল, অসম্ভব স্কিল। কিন্তু অনেক সময় পরবর্তীকালে শুনেছি যে ছবি আঁকা অসম্ভব স্কিল, সব মানুষ গিয়ে দেখলো, একটা স্পটে বসলো, স্পটে বসে আমি এখন একটু কম্পেয়ার করার চেষ্টা করি এই বয়সে এসে, যে স্পটে বসলো, স্পটে বসে যা দেখলো সেটাকে হুম। নিজের মতো করে আর দারুণ একটা স্পটে বসে কাজ করলো। কিন্তু স্পটটা নেব কোনটা, এইটা যদি ভাবনা করা যায় হুম। তখন আমার শৈবালদার কথা খুব মনে পড়ে। এটা চল, এটা এখন আপনি কিভাবে সিলেকশন করেন? এখন আমি সিলেকশন করি আমার মতো করে, আমি ওদের মতো করেও করি, আমার মতো করেও করি। মানে আমি কখনো গিয়ে কোনো জঙ্গল টঙ্গলে গিয়ে গাছে হুম। লাইট পড়েছে সেগুলো আমি আমার মতো করে সেগুলো একেবারে যেমন আছে তেমন করি। হ্যাঁ, খানিকটা কখনো কখনো ক্যালেন্ডার স্টিক করি, কারণ দেখতে ভাল লাগে। আলো পড়েছে সেটাকে ধরার চেষ্টা করি যে এটা পরবর্তীকালে আমার অন্য ছবিতে কাজে লাগাবো। হুম। আবার অন্য সময় অন্য অন্য রকমের কম্পোজিশন করি। যেমন বলছি, শৈবালদা যখন আমাকে নিয়ে যেত কাজ করাতে, তখন ও যেভাবে কম্পোজিশন নিত, ওইভাবে তো আউটডোরে কেউ বসেই না, ভাবেই না। আমাকে নিয়ে হাত ধরে চলে গেল ইডেন গার্ডেনে। চ ইডেনে কাজ করে আসি। তখন কিন্তু ইডেন ইয়ে হয়নি, সিমেন্টের চেয়ার হয়নি। আচ্ছা। কাঠের চেয়ার, খানিকটা সিমেন্টের চেয়ার হয়েছে। আর আকাশবাণীর পাশে একটা ওই ইলেকট্রনিক স্কোরবোর্ড, একটা ইলেকট্রনিক স্কোরবোর্ড ছিল। হুম। নাম ওই চেঞ্জ হয়ে যেত, কে কত রান করেছে, এই করেছে। তো সেইটা শৈবালদা আমাকে নিয়ে গিয়ে ওপরে ওঠাতো, ওপরে চল। পুরো মাঠটা গোল তো, এই দিকে উঠলাম, ওই দিকটা দেখতে পাচ্ছি হুম। ইলেকট্রনিক স্কোরবোর্ড, তার হুম। নিচে সব চেয়ার। এবার এই যে চেয়ারগুলো রয়েছে, সূর্যের আলো পড়লে কি হয়, চেয়ারের ফাঁক দিয়ে পড়েছে, এখানে আটকেছে, এখানে পড়েছে, এখানে পড়েছে, এখানে জ্যামিতিক একটা ইয়ে তৈরি হয়েছে। আর কুয়াশার মতো পিচটা রয়েছে, মানে সারা পুরো মাঠটা দেখা যাচ্ছে। আর মাঝখানে একটা এরকম কার্পেটের মতন সাদা মাটি ওঠা পিচটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন এরকম একটা কিছু পেতে দিয়েছে। আমি বোঝাতে পারছি হ্যাঁ, ব্যাপারটা? একদম। এবার তার উপরে কয়েকটা কাক বসে আছে। ও সেইটা শুরু করে, বলে এইটা শুরু কর, ওই বোর্ডটা নিবি, ওই গ্যালারিটা নিবি, মাঠের পিচের ওপরে কাক বসে আছে, এটা নিবি। আমি করতে পারিনি কখনো, পরবর্তীকালে চেষ্টা করেছি, পরবর্তীকালে করেছিলাম, বিক্রি হয়ে গেছে সেগুলো। কিন্তু আমি এখনো মনে হয় শৈবালদা যা করেছিল তা করতে পারিনি। দেখার দৃষ্টিভঙ্গিটাই ছিল অন্যরকম, একদম অন্যরকম দেখার দৃষ্টিভঙ্গি ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি সকলে আঁকে, হুম। শৈবালদার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি একেবারে একরকম, যার জন্য আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি একদম আলাদা। মানে আমি দেখেছি যে শৈবালদার বোঝানো আমাকে কিভাবে ভিক্টোরিয়ায় ভোরবেলা, ভিক্টোরিয়ায় লোকে স্টাডি করতে যায় 10টা 11টার সময়, আমাকে বলতো 3টের মধ্যে ভিক্টোরিয়ায় পৌঁছে যাবি, রাত্রিবেলা অন্য জায়গায় থেকে যাবি কোথাও একটা ম্যানেজ করে, 3টের মধ্যে ভিক্টোরিয়ায় চলে আসবি। ভোর 3টের সময় বসে থাকবি চুপ করে, সূর্যটা উঠবে ততক্ষণ বসে থাকবি। দেখবি সূর্যটা যখন উঠছে, লাল সূর্যটা, ভিক্টোরিয়াটা লাল হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে ভিক্টোরিয়াটা। এইটা করার জন্য প্রথমে আগে ভালো করে কাগজ ফাগজ রেডি করে রাখবি, একটু ক্রিমসন, একটু ইয়েলো কালার, একটু গ্যাম্বোজ, এটা দিয়ে আর পাতলা করে রং গুলে পুরো আচ্ছা। কাগজটায় আগে লাগিয়ে নিবি। লাগিয়ে নিয়ে তারপরে মানে কোনো ড্রয়িং না করে, হুম। এবার ওই নেগেটিভ স্পেস গুলোকে পাতলা রং দিয়ে আস্তে আস্তে বার করে ভিক্টোরিয়াটা, টোটাল ভিক্টোরিয়াটা করার দরকার নেই। একটা দেয়াল, হুম। একটা জানলা, একটা সিঁড়ির অর্ধেক, মধ্যে লাল একটা সেই পড়েছে, ওরকম করবি। আর এদিকে সামনে ভিক্টোরিয়াটা বসে আছে এরকম ভাবে, এটা সামনের দিকে আছে না। হুম। হুম। আরে বাপ রে বাপ, সে কি দিন গেছে! শুধু জল রং, জল রং আর জল রং। সারা পৃথিবীতে আমি আর জল রং, আর কেউ নেই। কারোর সঙ্গে কলেজে আমাদের 1-2জন বন্ধু ছিল আমার। এছাড়া আমি কোনোদিন আমার ক্লাসমেটদের সাথে খুব একটা কথাবার্তা বলিনি, খুব একটা। সেটা যে খুব ভালো করেছি সে কথা বলছি না, বা তাদের আমি কোনো রকম অপমান করার জন্যে বা তাদের হেয় করার জন্যও করিনি। আমি আসলে মানে কিছু শিখে আসিনি তো, সেই একটা যন্ত্রণা ছিল যে যাতে আমি পুরোটাই শিখতে পারেন। শিখতে পারি।
তো তার ফলে যেটা হয়েছে আমি প্রত্যেক বছরই ফার্স্ট হয়ে বেরিয়েছি কলেজ থেকে এবং ফাইনালিও আমি ফার্স্ট ক্লাসটি পেয়েছি। হ্যাঁ, তো এই যে এখানে গেছি এই সময়ের একটা ছোট্ট পরিবর্তন আছে। সেটা কিরকম যে আমাদের ফার্স্ট ইয়ারের এক্সিবিশন হচ্ছে। তো আমি বড় বড় কাজ দিয়েছি, পেন্সিলের কাজ বড়, ইঞ্জিনের কাজ বড় বড়। সেই সময় বিকাশ ভট্টাচার্য এসেছিলেন আমাদের এক্সিবিশন দেখতে। আচ্ছা। তো আমি তো তাকে চিনতাম না। আমি মানে তখনই ১ম দেখা হচ্ছে। দেখা হয়নি, আমি তাকে চিনতাম না। আমি ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম আর গেঞ্জি পরে অন্তত ৭-৮ দিন বাড়ি যাইনি। হুম, হ্যাঁ, স্নান টান করে গেঞ্জি পরে, কারণ ওই সব সাজানো গোছানো সবকিছু এসব হয়েছিল ওপেনিং এর দিন পর্যন্ত। তো আগে আমাদের কলেজে থাকা হতো। আচ্ছা। সারা রাত রান্না বান্না, ডিমের ঝোল, ভাত রাত ইত্যাদি খাওয়া হতো আর কলেজ সাজানো হতো। তো আমি ক্যান্টিনেই বসেছিলাম, তখন আমাদের সুখেনদা ছিলেন কলেজের টিচার। ওই প্রদীপকে ডেকে নিয়ে এসো, প্রদীপের ছবি দেখছে বিকাশ ভট্টাচার্য এসছে। তো বিকাশদা জিজ্ঞেস করেছে, সুখেনদাকে চিনতো, বলে সুখেন এই ছবিটা কার? তো বলে যে ছেলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এটা। বলে আচ্ছা। বলে উনি চলে গেছেন, চলে গিয়ে ঘুরে আবার একটা বলে বাহ ভাই, পেন্সিলের কাজটা তো খুব ভালো এটা। ওহ, মোটা মোটা যে স্ট্রোক দিয়েছে, সাহস আছে। কে এই ছানা? বলে স্যার ওই ছেলেটি। বলে ডাকো তো। আপনার ২ টো কাজ ছিল তাহলে? ৯টা কাজ ও ছিল। ৯ টা, আচ্ছা। আমি একবারে সিনিয়রদের সঙ্গে চ্যালেঞ্জ করে কাজ দিয়েছিলাম। আমার ৯খানা কাজ সিলেক্ট হয়েছিল। তো আমি গেঞ্জি পরেই এসেছি। হুম, হ্যাঁ, প্যান্ট পরে, গেঞ্জি পরে, মাথার চুল উস্কো-খুস্কো। আর আমি দাড়ি তো কোনোদিন কাটিনি। তখন কালো দাড়ি। হুম। তখন এরকমই আপনার হ্যাঁ, চাপ হ্যাঁ, বরাবরই। দাড়ি ছিল। এত বড় ছিল না, কিন্তু দাড়ি ছিল। দাড়ি কাটিনি তো কখনো কোনোদিন, যার জন্যে। আচ্ছা, আচ্ছা। তো আমাকে সুখেনদা বলে, "গিয়ে এসো, নমস্কার করো।" গেছি, গিয়ে পায়ে নমস্কার। "না, থাক, 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 নমস্কার করতে হবে না।" "কে, তুমি করেছো? ও বেশ, এই তো উঠে গেল রেল লাইনটা, ওপর দিকে উঠে গেল। তো আকাশে চলে যাবে এরপর রেলগাড়ি।" বললাম, "স্যার এটা আমি অনেক চেষ্টা করেছিলাম ঘষাঘষি করে, কিন্তু লাইনটা স্যার মাটিতে বসলো না।" করে বুকে চাপা দিয়ে একটু হাসলেন। কিচ্ছু না, একটুখানি রং নিয়ে একটু এরকম একটা পোঁচ দিয়ে দিলে টাক করে নেমে যাবে। শুনলাম ব্যাপারটা। যাই হোক, বিকাশদার পেছন ঘুরলাম। ঘুরে তারপরে উনি সব এক্সিবিশন দেখলেন। আমি জামাটা পরে এলাম। তারপর উনি আমার পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলেন, "কে আছে কে বাড়িতে?" বাবা আছে আর আমরা ৫-৬ জন। "বাবা কি করেন?" আমি জুট মিলে চাকরি করি। তখন উনি যে, "বেশ কাজ করো, ভালো করে কাজ করো, হ্যাঁ?" এবং উনি ওনার ব্যাগ থেকে আমার মনে হয় সেটা পলকের ক্যাটালগ বার করলেন। হুম, সেখানে উনি লিখলেন 2D নবকুমার রাহা লেন আর ওনার ওই ফোন নাম্বার। বললাম, "স্যার আমার বাড়িতে ফোন নেই।" বলল, "আচ্ছা, ফোন করে আসতে হবে না, এমনি এসো।" এই ওনার বাড়িতে ঢোকার একটা পারমিশন দিলেন। পারমিশন পেয়ে গেলেন। আর আমাকে নিয়ে পিঠে হাত দিয়ে আস্তে আস্তে ধর্মতলা স্ট্রিট দিয়ে গিয়ে ওনাদের যে সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট, হুম, বিরাট গ্রুপ, যেখানে সোমনাথ থেকে নিয়ে গণেশ পাইন, গণেশ আলী সবাই আছে, সেইখানে আমাকে নিয়ে গেলেন। মানে আমার সাথে শ্যামল দত্তরের আলাপ করিয়ে দিলেন। আচ্ছা। বলে মানে ওখানে গিয়ে তাহলে ওখানে গিয়ে শ্যামল আলাপ করে দত্তরের দিলেন, সঙ্গে। "শ্যামলদা মেলা কাজ করে।" তো আমি শ্যামলদাকে বললাম যে, "আমি একটু কাজ দেখাবো স্যার।" বলে, "হ্যাঁ, চলে এসো।" শ্যামলদার ঠিকানা দিলেন। আমি শ্যামলদাকে গিয়ে কাজ দেখালাম, দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল। এটা ওয়াটার কালার! আগে তো ভাবতাম শৈবালদাই ভালো ওয়াটার কালার করে। ওখানে গিয়ে ১ম শ্যামল ওখানে গিয়ে দত্তরের কাজ শ্যামলদাকে দেখলেন। শ্যামলদার বাড়িতে গিয়ে ১ম আচ্ছা। দেখলাম। আমি বললাম, "স্যার এইটা কি ওয়াটার কালার?" বলে, "হ্যাঁ।" তারপর দেখলাম ট্রান্সপারেন্ট ওয়াটার কালার কাকে বলে। হুম, কি অসাধারণ! মানে ওই ওয়াটার কালার আমি আজও পৃথিবীতে, সারা পৃথিবীতে কাউকে করতে দেখিনি। শ্যামলদার কোনো এস্টিমেট হলো না।
সামনে থেকে কি দেখার মানে এখনো অপশন আছে? মানে আমি সামনে থেকে দেখার গুগলেই যা অপশন, দেখেছি কিন্তু আমার খুব ইচ্ছে সামনে থেকে কাজগুলো সামনে থেকে দেখবো। শ্যামলদার কাজ দেখা যে কি কঠিন, এখন কার কাছে আছে, কারো কাছে আছে শ্যামলদার কাজ, আমি দেখব। আমি তো দেখেছি প্রচুর শ্যামলদার কাজ সামনে থেকে, সেটা না। কিন্তু আমি বলি যে মুকুটহীন জল রঙের সম্রাট, এই মুকুটহীন জল রঙের সম্রাটের আর জন্ম হবে কিনা সন্দেহ আছে। এবং সারা পৃথিবীতে যে যতই বলুক এইরকম জল রং করার লোক নেই। অনেক বড় বিশিষ্ট নামকরা জল রং করার লোক আছে, টার্নার আছে, রাসেল ফিন্ট আছে, এরা সমস্ত বিরাট বিরাট জল রঙের লোক, যেগুলো যারা শ্যামলদার কাছে পূজনীয় ছিল। মানে শ্যামলদাকে যখন জিজ্ঞেস করতাম যে শ্যামলদা কার কাজ আপনার পছন্দ হয়, তখন বলে ওরা পূজ্য ব্যক্তি, যাদেরকে বলতো আমি তাদের নাম বলছি, টার্নার, রাসেল ফ্লিন্ট, তার বনিংটন, টমাস গার্ডিন, এদের কথা বলতেন। তো এরা সত্যি সত্যি কোজেন স্কটম্যান, এরা খুবই ভালো কাজ করতেন। মানে মাইক গণেশ আলুই তো অসাধারণ ওয়াটার কালার করতেন। গণেশ আলুইয়ের ওয়াটার কালার না দেখলে ভাবা যাবে না যে কি ওয়াটার কালার, মানে কলেজি ওয়াটার কালার, আচ্ছা। অসম্ভব ভালো, মানে বিদেশিদের মতো। কিন্তু সেটা ল্যান্ডস্কেপ ভিত্তিক বা অন্যরকম ভাবে নেওয়া আলো ছায়া। হুম। কিন্তু শ্যামলদাকে কখনো আমি ল্যান্ডস্কেপ করতে দেখি। মানে অ্যাবস্ট্রাক্টটাই বেশি হতো। অ্যাবস্ট্রাক্ট না, সমস্ত কিছুই রিয়ালিস্টিক। হুম। কিন্তু মানে এটা আমি কি বলবো, আমি একটা ছোট্ট প্রত্যেকটা ঘটনার কথা, লেয়ার মনে হয় না দেখা যেত একটা ছোট্ট এরকম। ঘটনার কথা বলি। আমি ওই সময় একদিন আউটরাম ঘাটে গিয়ে একটা নৌকো খুব হুম। জল রং করে টরে নিয়ে এসেছি, ভালো হয়েছে, আমার নিজের কাছে ভালো লাগছে। তো আমি শ্যামলদার বাড়িতে গেছি দেখাতে। কি করলে আজকে বেরিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ। কি কাজ করলে দেখি? ব্যাপারে দেখা, ভালো মন্দ কোনো কথা বললেন না। আমি বললাম, শ্যামলদা এটা ঠিক আছে? বলে ঠিক তো আছে, কিন্তু মাথায় তো গোবর ভরা। আমি কিরকম একটা বোকা হয়ে গেলাম, বসে রইলাম। বলে মাথায় কি কিচ্ছু নেই? এই আউটরাম ঘাটে গিয়ে ওই নৌকো আর জল ছাড়া আর কিচ্ছু দেখতে পাওনি? আমি মনে মনে ভাবছি আর কি দেখবো? কিছুই দেখতে পাওনি? ওখানে গিয়ে এত কিছু থাকতে একটা নৌকো, একটা ইয়ে, একটা জল, একটা একে নিয়ে এসছো। এই ক্যালেন্ডার করার মানেটা কি? আমি চুপচাপ বসে রইলাম। আমি তো ভাবলাম যে আমি খুব অ্যাপ্রিসিয়েশন পাবো, সেটা তো হলো না। আমাকে ইসেকে বৌদিকে বললেন, বৌদি খুব ভালোবাসতেন আমাকে, আমার মায়ের মতন ভালোবাসতেন বৌদিকে। বৌদি এখনো বেঁচে আছেন। বৌদি মানে বৌদির কথাও বলতে পারবো না যে এত গেছি, এত এসেছি, এবং শ্যামলদা এত আমাকে বলেছেন, কখনো হাতে ধরে দেখিয়ে দেননি, মুখে বলেছেন। বৌদিকে বললো, ইলা একটু চা দাও একটু, এটা খাই। চা দিলে শ্যামলদা ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে একটা গঙ্গার ঘাটের ছবি নিয়ে আসলেন, ওনার আঁকা। আমি ছবিটা দেখে তাকিয়ে রইলাম শুধু হা করে। সেই আউটরাম ঘাটে গেলে আউটরাম ঘাটের সেই রেলিংগুলো এসছে, এসে এরকম ভেঙে বেঁকে গেছে, বেঁকে তুবড়ে গেছে। তা এই যে ভেঙে তুবড়ে গেছে, সেই তুবড়ের ওখানে একটা শুকনো গাঁদা ফুলের মালা ঝুলছে। এদিক থেকে এরকম গিয়ে একটা কাঠের একটা ইয়ে, ওই খাঁচা, পেছনে গঙ্গা, একটা খাঁচা, ওই ঠাকুর ভাষণ দেওয়ার পর একটা খাঁচা রয়েছে। আর সামনে একটা অদ্ভুত মহিলা, চোখে বড় বড় গগলস, স্লিভলেস একটা ব্লাউজ এই পর্যন্ত, পেট পর্যন্ত, আর এরকম করে দাঁড়িয়ে আছে, ওয়েটিং ফর দ্য কাস্টমার। পেছনে ওই নৌকোগুলো, যে নৌকোগুলোতে করে লোকেরা আসে এনজয়মেন্ট করার জন্য, মহিলাদের আচ্ছা, হাত আচ্ছা। ধরে নিয়ে চলে যায়। তো ছবিটার নাম দিয়েছে ওয়েটিং ফর দ্য কাস্টমার। তো বলে, গেছিলে এরকম দেখেছো কখনো? স্যার রোজই তো দেখি এরকমই, তো রোজই তো সন্ধ্যার সময় দেখি স্যার, আকাশটা লাল হয়ে এসেছে, আর ওই নৌকোগুলো দেখা যাচ্ছে, ভেতরে নৌকোর ভেতরে ছোট্ট লণ্ঠন,
আর ওই মহিলা গায়ে লাইট পড়েছে, ওয়েটিং ফর দ্য কাস্টমার। সেদিন সমস্ত মাথা ঝিমঝিম করে ছিঁড়ে বেরিয়ে গেল সব। তো জীবনেরই ওঠা পড়া, আমার জীবনে আমি যা পেয়েছি, শ্যামল দত্ত রায়, বিকাশ ভট্টাচার্য, অমিতাভ ব্যানার্জি, ধর্মনারায়ণ দাশগুপ্ত, গণেশ আলুই, গণেশ পাইন, শৈলেন মিত্র বা যারা আছে, এটা আমার জীবনের একটা বিরাট আশীর্বাদ। আমি যে ঘরের ছেলে, যেখান থেকে আমি উঠে এসেছি, সেখানে আমি এই সমস্ত স্টলওয়ার্ডদের কখনো দেখা পাবো এবং সামনে থেকে দেখা পাবো, শুধু সামনে থেকে না, তাদের বাড়িতে গিয়ে বসবো, তাদের বিছানায় বসবো, তাদের হাতে করে তাদের ছবি ধরবো, এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তো আর্ট কলেজ লাইফে এদের সঙ্গে থাকতে থাকতেই আমার সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টের সদস্য সদস্য। পদ প্রাপ্তি, আচ্ছা, আচ্ছা। এবং তারা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসতেন। এবং আমি পরে পেয়েছি সদস্য পদ। 1981-তে ঢুকেছি আমি হুম, সোসাইটিতে, হুম, হুম, আর আমি 88-তে সদস্য পদ পেয়েছি। কিন্তু এই যে 8 বছর, হুম, এটা আমি সোসাইটির সঙ্গে ওতপ্রোতভাবে ওদের সঙ্গে জড়িত জড়িয়েছিলাম। ছিলেন। পরে আমি ছবি দিই, কারণ তখন তো আমি কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে ঢুকেছি, তখন আমি সোসাইটির মেম্বার, আচ্ছা, আচ্ছা। স্টুডিও মেম্বার। তারপরে আমার 88-তে ওদের সঙ্গে এক্সিবিশন করার সুযোগ, আজও চলছে। সবাই চলে গেল একটার পর একজন। আমার সামনে থেকে বিকাশ দা মারা গেলেন, সুনীল দাস মারা গেলেন। সকলের সঙ্গে সময় কাটিয়েছি, সকলের বাড়িতে গেছি, সকলের আশীর্বাদ পেয়েছি। সবাই আমাকে ছবি আঁকা দেখিয়ে দিয়েছে। এই সুযোগ আমার মনে হয় কলকাতা শহরের কেউ পেয়েছে বলে আমার মনে হয়। এতজনের কাছ থেকে দেওয়া হয়। এতজনের কাছ থেকে কাজ দেখার সুযোগ বা দেখিয়ে দেবার সুযোগ। বিকাশ স্যারের কাজ মানে সামনে থেকে তো দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি কোনো দেখেছি। ড্রইং করছেন বা পেইন্টিং করছেন হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ। একসঙ্গে দেখেছেন? কাজই তো করেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উনি এখানে কাজ করছেন, আমি এখানে। আচ্ছা। ক্যাম্প করতে গেছি যখন, তখন জামশেদপুরে ক্যাম্প করতে গেছি, বিকাশ দা আমার পাশে বসে তেল রং করছেন, আমি বিকাশ দার পাশে বসে তেল রং করছি। তেল রং করেছি আমি। আচ্ছা। একাধিক ক্যাম্প বিকাশ দার সঙ্গে করেছি সেই সময়। তারপর বিকাশ দার সঙ্গে গ্রাফিক করেছি। আমি বিকাশ দাকে গ্রাফিক প্রিন্ট নিতে দেখিয়ে দিচ্ছি, সেসব ছবি আছে। যে আমি আচ্ছা। বিকাশ দাকে প্রিন্ট নেওয়া দেখিয়ে দিচ্ছি, কিভাবে প্রিন্ট নেবে। আমি গ্রাফিক করতাম। তারপরে বিকাশ দার বাড়িতে গিয়ে খেয়েছি, থেকেছি। বৌদি অত্যন্ত স্নেহ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত, যখন উনি বেলভিউ নার্সিংহোমে উনি দেহত্যাগ করলেন, শেষ দিন পর্যন্ত আমি এই বেলভিউ নার্সিংহোমে ছিলাম। মানে ওনার শরীর বার করা হলো, আমরা গেলাম দাহ করতে। গণেশ পাইনের ক্ষেত্রেও তাই। উনি পিয়ারলেসে মারা গিয়েছিলেন, ওনার শরীর নিয়ে আমরা সোসাইটিতে এলাম। সবাই পুষ্পার্ঘ্য নিবেদন করলো। তারপরে সব কাজই করেছি একসঙ্গে, সবসময় সব কাজের মধ্যেই আমি যুক্ত ছিলাম। এখনো অনেক কাজের মধ্যেই যুক্ত আছি। আচ্ছা, এই স্যার আপনি ধরুন আর্ট কলেজে যখন পড়ছিলেন, ছবি মানে যেটা হয় আরকি, ছবি এঁকে কিছু করা মানে নিজে চলা বলতে পারেন বা মানে আপনি সাকসেসফুল একজন পেইন্টার এখন। কিন্তু শুরুতে আপনার কি অসুবিধা হয়েছিল? নিশ্চয়ই বিশাল অসুবিধা হয়েছিল। অসুবিধা হয়েছিল মানে, মানে টিউশনি করতাম তখন ৳20 করে টিউশনি করতো। সে ৳20 থেকে ৳5 রেখে ৳15 বাড়িতে রেশন আনার জন্য দিতে হতো। এরকম দিন গেছে। তারপরে সেখান থেকে ৳250 পর্যন্ত টিউশনি পেয়েছি। হ্যাঁ? তারপরে আমাকে শ্যামলদা নিয়ে গিয়ে বিড়লা একাডেমিতে সেট করে দিলেন যে ও এখানে চাকরি করবে। হুম। বিকাশ দা গিয়ে বলে দিলেন যে ও চাকরি করবে এখানে, এখানে একটা চাকরি দিয়ে দাও। সেটা আমি ৩-৪ বছর করেছিলাম। তারপর ছেড়ে দিয়েছেন। তারপর ছেড়ে দিয়েছি। তারপরে আমি জাহাঙ্গীর আর্ট গ্যালারি বুকিং করে সেখানে এক্সিবিশন করলাম। এক্সিবিশন করে আমার কিছু ছবি বিক্রি হলো। তার আগে অবশ্য আ জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে করার জন্য টাকা পয়সার তো বিশেষ দরকার ছিল। সেইটা একবার হুসেন এসেছিল, আমরা যখন কলেজে পড়ি, হুম, তখন হুসেন এসেছিল কলকাতায়। হুম। কলকাতার আর্ট কলেজের ছেলেদের কয়েকজনকে বেছে নিয়ে উনি টাটা সেন্টারে এক্সিবিশন করবেন। আচ্ছা। তার উম টাইটেলটা ছিল গীতাঞ্জলি থেকে পথের পাঁচালী। হুম, তো উনি কয়েকজনকে বেছেছিলেন।
তার মধ্যে আমি ছিলাম। তো আমি যে ছিলাম, আমি টাটা সেন্টারে এক্সিবিশন হয়েছিল এবং আমার দেওয়ার সঙ্গে, সঙ্গে ২ টো ছবি আমার বিক্রি হয়ে যায় এবং বিক্রি হয়ে গিয়ে আমি ৳৭,৫০০ পেয়েছিলাম আমার মনে আছে এবং সেই টাকা আমি ব্যাংকে রেখেছিলাম। তারপর সেই টাকা দিয়ে এবং আমার নিজের যে দাদা আছে সে টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে তখন বেশি খরচ ছিল না। জাহাঙ্গীর আর্ট গ্যালারি তখন ৳২৫০ ভাড়া ছিল সপ্তাহে। আচ্ছা। হ্যাঁ? তো এখন জাহাঙ্গীর আর্ট গ্যালারি ৳৩৬,০০০ বোধহয় ভাড়া সপ্তাহে। হুম। তো তখন ৳২৫০ ভাড়া ছিল, সেইটা আমি করতে গিয়েছিলাম। সেটা কত সালে ছিল? সেটা ১৯৮৫ সালে। আচ্ছা। তো তারপরে ১৯৮৫, ৮৭ মানে ৮৫ তে আপনি ১ম জাহাঙ্গীরের শো জাহাঙ্গীর করলেন এক্সিবিশন করে এবং ৮৫ সেখানে ভালো তাহলে তো সেল ভালো, হয়েছিল? তখন আমার ভালো রেসপন্স পেয়েছিলাম। তখন ছবির দামও আমার কম ছিল। ৮০০ থেকে নিয়ে ৳৩,০০০ পর্যন্ত ছবি ছিল। হুম। তো তারপরে ৮৫, ৮৭, ৮৯, ৯১, ৯৩, ৯৭, তারপরে বন্ধ। তারপরে আবার কিছুদিন ২০০১, ২০০৬, ২০০৮ মানে ১৪ টা শো হয়েছে জাহাঙ্গীরে। আচ্ছা, আচ্ছা। অনেক হ্যাঁ? ভালো। ১৪ টা শো হয়েছে। তারপরে আর ইয়েতেও হয়েছে নেহরু সেন্টারে। একবার করেছি নেহরু সেন্টারে। আর এছাড়া জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে সোসাইটি, আমার সোসাইটি গ্রুপের সঙ্গে হয়েছে একাধিক এক্সিবিশন। আচ্ছা। যখন এক্সিবিশন হয়েছে সোসাইটির সঙ্গে আমার, তখন এক্সিবিশন করতে গিয়েছি। এই মোটামুটি ধরো চলতি আর্ট কলেজের জীবন যতদিন ছিল সোসাইটির মেম্বার-টেম্বার হওয়া পর্যন্ত। আর তার মাঝখানে শুধু জল রং দিয়ে ছবি এঁকেছি, তেল রং দিয়েও ১ম এ ছবি এঁকেছিলাম। সেগুলোও হুম, বিক্রি হয়ে গেছে সব। তেল রং আমি খুবই ভালো করতে পারতাম। মানে আমার করতে অসুবিধে হতো হুম, না। কাজ ভালো হতো কিনা ২ টো জিনিস। একেকজন যেমন ইন্টারেস্ট থাকে, হুম। যে যেমন অঙ্ক পারে ভালো। ঐরকম আমি ভালো তেল রং মানে টেকনোলজি ভালো পারতাম। তার মূল কারণ ছিল যে বিকাশদার কাছে বসে আমি শিখেছিলাম তেল রং। আচ্ছা। কি করে লাগাতে হয়, ক্যানভাস কি করে তৈরি করতে হয়, ক্যানভাসে রং কি করে লাগাতে হয়, ক্যানভাস কখন শুকোলে রং লাগাবে, কখন লাগাবে না, কখন অ্যালাপ্রাইমা করবে, কখন করবে না, কখন ভার্নিশ করবে, কখন করবে না। এ সমস্ত আমি বিকাশদার কাছ থেকে শিখেছিলাম। যার জন্য তেল রংটা আমার ভালোই লাগতো, ভালোই করতাম। কিন্তু আ জল রংটার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ৫ বছর টানা জল রং করার পর হুম। অনেকেই তো করে না, কিছুদিন পরে ছেড়ে দেয়। ছেড়ে দেয় একদম তাই। আমি জল রঙের মধ্যে একটা রস পাচ্ছিলাম। শ্যামল দত্তকে দেখে আমার মনে হয়েছিল যে তাহলে জল রং করা যায়। জল রং যদি করা যায় তাহলে তো নানানভাবে জল রং করা যাবে। তাহলে এটা নিয়ে তো লড়ে যেতে হবে। তো এই লড়ে যাওয়াটা জল রং নিয়ে করতে, করতে একটা জায়গায় যখন গেল, তখন বিকাশ দা একদিন আমাকে মাথায় হাত দিয়ে বলল, "প্রদীপ, জল রং করাটা ছেড়ো না।" হুম। কারণ সবাই জল রং করা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে অ্যাক্রিলিক কিংবা অয়েল বা ড্রয়িং বা মিক্স মিডিয়ায় চলে যায়। একদম। পিওর জল রংটা কেউ করে না। তুমি যে পর্যন্ত জল রং করতে, করতে এসছো, এই পর্যন্তও কেউ করে না। এটা আমি একটু আগেও আপনাকে প্রশ্ন করেছিলাম যে অনেকেই তো ছেড়ে দেয় অথচ ছেড়ে আপনি দেয়। বলে এখনো ধরে এখন আছেন। বলে যে তুমি যতদিন পর্যন্ত জল রং করতে, করতে এলে, এই পর্যন্তও কেউ করে না। তুমি এরপর আর এটাকে ছেড়ে পিছন দিকে যেও না। তাতে তোমার ক্ষতি হবে। বরঞ্চ তুমি এটাকে সামনে রেখে সামনের দিকে এগোও। একসময় দেখবে জল রং করার তুমি ছাড়া কেউ থাকবে না। আচ্ছা এখন পর্যন্ত আপনি কত সবচেয়ে বড় মানে যে পেইন্টিং কত বড় ওয়াটার কালার করেছেন? ওই যে বললাম ৬.৫ ফুট বাই ৮ ফুট। ওটাই সবচেয়ে বড় ওইটাই ছিল। বড়, সবচেয়ে বড়। মানে এত বড় কন্ট্রোল করাটা তো এইটা বিকাশদা বলেছিলেন আমাকে খুব যুক্তি দিয়ে হুম, যে, "এরপর তুমি যদি এটাকে ছেড়ে দাও, তাহলে তুমি এমন একটা জায়গায় ছাড়লে যে পর্যন্ত অনেকে আসেই না। হুম। তুমি যে পর্যন্ত এসেছো, এবার এইটাকে ছেড়ো না। এটাকে না ছেড়ে তুমি এইটাকে নিয়েই এগোতে থাকো। একদিন দেখবে এই জল রঙই তোমাকে খাওয়া পড়ার পয়সা দেবে।" আর এখন জল রং হয় না একটাই কারণে, যে জল রং আমি যতদিন ধরে যত জল রং করেছি, হুম, এখন ধৈর্য ধরে কেউ সেই কাজ করেই না। কেউ করে না। ভোরবেলা ৩:৩৩ এর ট্রেনে বেরোতাম, ৩ দিন ৪ দিন ফিরতাম না। রাস্তায় আচ্ছা। শুয়ে থাকতাম, স্টেশনে শুয়ে থাকতাম। মানে সারাক্ষণই জল রং করতাম। সারাক্ষণ। মানে বাইরেই কাটাতেন ২-৩ বাইরেই দিন এরকম? কাটাতাম। সারাক্ষণ জল রং করতাম। আবার বাড়িতে যেতাম, পয়সা নিয়ে আসতাম। জামাকাপড় চেঞ্জ করে নিয়ে আসতাম। বিকাশদা পয়সা দিত। বিকাশদা কাগজ কিনে দিত। শ্যামলদা কাগজ কিনে দিত। শুধু টার্গেট ছিল ওদের কাজ দেখাবো।
শুধু কাজ করে ওদেরকে কাজ দেখাতাম। তো সেই অভ্যেসটা এখনো রয়ে গেছে, যার জন্য এখনো বাইরে কখনো পরিবারের সঙ্গে বেড়াতে গেলে এখন এই একটু রং তুলি, একটা বোর্ড এগুলো নিয়ে যান। নিয়ে যাওয়াটা এটা আমার মেয়ের একটা অভ্যাস হয়ে গেছে। যে বাবা হুম, তো কাজ করবে কিছু না কিছু। বাবার কাজের জিনিসগুলো আগে গুছিয়ে নি। কারণ ২ দিন পরেই বাবা বলবে, "ভাল লাগছে না, একটুখানি কাজ করতে পারলে হতো।" তো যেখানেই যাই সেখানেই তো একটা অন্য ধরনের আবহাওয়া। পরিবেশ, আবহাওয়া একদম। এই আবহাওয়াটা ধরতে পারলে বা একটুখানি খাঁচি-মাচি করে নিয়ে আসতে পারলে পরবর্তীকালে কোনো ছবিতে কাজে লাগানো। এইটা এখনো লেগে আছে। জানি না কতদিন লেগে থাকবে। তবে জল রংটাই আমার জীবনের একমাত্র মূল মন্ত্র। মানে করে রেখেছি একটাই কারণে যে আমার আশেপাশের যে চৌহদ্দির যে আবহাওয়া, এটাকে হুম, আমি এক টুকরো কাগজ, এক বাটি জল আর একটু পিগমেন্ট আর একটা ব্রাশ হুম। এইটা দিয়ে নিজের মতো করে ধরার চেষ্টা করি। এটাই আমার জীবন। স্যার আমি একটু আগে আপনাকে জিজ্ঞাসা করলাম যে শুরুতে যে সমস্যাগুলো হতো এবং সেই সময় কিভাবে সেখান থেকে বেরোলেন বা মোটিভেট এই সময় দাঁড়িয়ে এমন কি হয় কখনো মানে মন খারাপ বা সেই সময়গুলো কিভাবে মোটিভেট করেন মন খারাপে? হয় কি এখন? নিশ্চয়ই ভীষণভাবে হয়। কাজ নষ্ট হয়ে যায়। কাজ করতে, করতে কাজ হয়ে যায়। কাজ অর্ধেক করতে গিয়ে কাজ শুরু করাটা বড় কথা না। আর কাজ শেষ করাটা বড় কথা না। কাজের সবচেয়ে প্রবলেমের জায়গা হচ্ছে মাঝখানটা। আচ্ছা। বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে, এবার কি করব? কারণ জল রংকে আমি যা বলব সে জল রং শুনবে না। কিন্তু জল রংকে আমি যা বলব সেটাকে তাকে শোনাবো। হুম, তার মানে ব্যাপারটা এরকম যে জল ওপর থেকে ছেড়ে দিলে পরে সে তার নিজের রাস্তা দিয়ে গড়িয়ে হুম, আসে। এবার আমি হচ্ছি ড্রাইভার। হুম। আমি যে রাস্তা দিয়ে তাকে নিয়ে যাবো সে সেই রাস্তা দিয়ে যাবে, এই কন্ট্রোলটা আমাকে করতে হবে। আচ্ছা। অতএব জল ছেড়ে দিলাম, সে এখানে কাগজটা লেবড়ে দিল তা তো হবে না। আমি তাকে ব্রাশ দিয়ে টেনে ফুলের ফর্ম করে দিলাম হুম, কিংবা হুম। পাতার ফর্ম করে দিলাম কিংবা গাছের ফর্ম করে দিলাম। এইটা করার যে প্রবণতা আমার ভেতরে থাকবে, সে স্কিলও আমাকে অর্জন করতে হবে দিনের পর দিন। আচ্ছা। যে জল আসছে, এটাকে কি করব? কোন যার পথে জন্যে নিয়ে যাব? কোন পথে নিয়ে যাব? যার জন্য আমি যত চিন্তা করেই জল রঙের ড্রইং করি না কেন, হুম, আমি জল ছাড়ার পর সেই ড্রইং, মূল ড্রইংটা হয়তো থাকে কিন্তু আশপাশটা কিন্তু যা ভাবি তার থেকে সরে যায় এবং সরে গেলেও আমার তখন কোনো চিন্তা থাকে না। আমি সরে যাওয়াটাকে কেন্দ্র করেই কাজ করতে থাকি। মূল আচ্ছা। কেন্দ্রবিন্দুটা ঠিক থাকলে পরে আমি তাকে আস্তে, 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 আস্তে তাকে চারদিক থেকে বেঁধে নিয়ে তাকে কেন্দ্র করে তাকে পরিবেষ্টিত করে এমনভাবে দাঁড় করাই যে ছবিটা মানে সকলের বোধগম্য হয়ে ওঠে এবং ছবিটা অর্থবহ হয়ে ওঠে। কারণ জল রঙের সাথে আমি পারব না কোনোদিন। কারণ জল রং আমি যা করতে গেছিলাম সে হয়েছে। এটা মানে আমি যা বলব তাই হয়েছে। এটা কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। তবে এইটা পারবে যে আমি যেমনভাবে তাকে চালনা করব সে সেইভাবে চলবে। তাকে খানিকটা কথা শোনানো হুম। মানে আমি তাকে বাধ্য করব। হ্যাঁ? কিন্তু তাকে বাধ্য করব বলেই তাকে আমি যা বলব সে তাই একদম সবসময় শুনবে। 100% যে করবে এরকম শুনবে কোনো এইটা মানে নেই। কোনো কথা না এবং এইটা মেনে নিয়েই জল রং করা এবং এইটা মেনে নেওয়ার মধ্যেই জল রঙের মজা। আনন্দ। যে কেউ যখন আমাকে একটা জিনিস করতে গিয়ে অন্য একটা জিনিস দিল তখন আমার হঠাৎ মনে হলো এখানে আর হাত দেব না। এটা যা দারুণ হয়েছে লাগছে। এখানে আর হাত দেব না। কারণ আমি এটা করতে পারব না। এটাকে বাঁচিয়ে রেখে এটা করতে থাকি। এবার এটাকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে এর সঙ্গে বাকির যে রিলেশনটা কি? সেই রিলেশনটাকে আমি বজায় রাখবো। এবার সেই কারণেই এই প্রবলেমের সময় ছবি আঁকাটা ছেড়ে দিতে হয়। আচ্ছা। ওই অবস্থায় ছবি আঁকাটা ঢেকে রেখে দিয়ে অন্যদিকে চলে যাও। ওইটাকে নিয়ে মাথা বেশি ঘামালে পরেই দেখা যাবে ওভারওয়ার্ক হয়ে গেছে। এটা হচ্ছে ছবি আঁকার টেকনিক্যাল জায়গা। যে ওভারওয়ার্ক হয়ে গেছে কিংবা আমি একবার যদি জল লাগিয়ে ফেলেছি তাহলে আর তো তাকে তুলতে পারব না। একবার রং লাগিয়ে ফেলে তো আর তুলতে পারব না। তাহলে আমি একটা কিছু মানে লুক বিফোর ইউ লিভ মানে তুমি লাফানোর আগে, আগে দেখে নাও কোথায় লাফাচ্ছ। কুয়োয় লাফাচ্ছ, সাগরে লাফাচ্ছ, না আগুনে লাফাচ্ছ? তুমি দেখে নাও। তাহলে এইটুকু দেখার সময় একটা টাওয়েল দিয়ে একটা ঢেকে রেখে দিই। ৩-৪ দিন পর হুম। করি।
যার জন্য আমার এমন অবস্থা হয় যে একটা ওয়াটার কালার করতে 6 মাসও লেগে যায়। 6 মাস? 1 বছর ধরে করেছি এরকম ওয়াটার কালার করে। আচ্ছা, আচ্ছা, এবং বোর্ডের মধ্যে মাউন্ট করা থাকে একেবারে। 7 ফুট বাই 4 ফুট ওয়াটার কালার মাউন্ট করা থাকে। আচ্ছা। এবং সেখানে বড় টাওয়েল আছে, বড় বেড কভার আছে। পুরনো বেড কভার, ইউজ করা বেড কভার সেগুলোকে ধুয়ে নিয়ে সেটাকে পেতে রেখে দিই এতে। এর মধ্যে টেকনিক্যালি অনেক কিছু আছে যেগুলো মানে এত স্বল্প পরিসরে বলাটা খুব মুশকিল। আর সত্যি কথা বলতে কি জানো? যে সেরকম ইন্টারেস্টেড লোকও তো পাইনি যাকে কিছু, কিছু কথা বলব। যাদের এখন খুব ইন্টারেস্ট আছে তাদেরকে ১-৮টা টিপস দিই যে কোনটা করলে কি হবে। কারণ জল রঙের অনেক রকমের প্রবলেম আর ট্রাবলস আছে। অনেক রকমের ifs and buts আছে যে জন্যে মানুষ জল রং ছেড়ে দেয়। করতে চায় না। আবার জল রঙের মজা যখন হয়েছে আমি কিছুতেই একবার জল রং পেয়ে ছেড়ে যাই। এত বড়, বড় ইজিএল-টিজিএল সবকিছু থাকতো। কিছুতেই জল রং ছেড়ে আবার ওইখানে যাবো রং-টং সব রয়েছে। হুম। কিন্তু জল রং ছেড়ে আবার ওখানে যাবো সেটা আর হয়ে উঠছে না। এই আজ যাবো, কাল যাবো একটা অনেকদিন তেল রং করি না, একটু তেল রং করি। তেল রঙও তো ভালোই করতাম। তেল রং করে এক্সিবিশন করে বিক্রি করে পোর্ট্রেট করে সবই করেছি। কিন্তু আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি পোর্ট্রেটটা পারি না। কারণ পারি না এই কারণে যে ওইটার দিকে কোনোদিন তাকাইনি। আচ্ছা। কারণ ওইটা করলে অন্য কিছু কাজ করা যায় না। এটা আমার একেবারে পরিষ্কার আমার কাছে গিয়েছে। পোর্ট্রেটের মধ্যে এমন একটা রস আছে আর পোর্ট্রেট যদি মিলতে থাকে হুম, হুম, তাহলে সেখানে যেটা হয় সেটা হচ্ছে আর্টিস্ট সেই পোর্ট্রেটের মেলা পোর্ট্রেটকে আরো কত মেলানো যায়, আরো কত স্কিলফুলি করা যায়, আরো কত প্রাণবন্ত করে ওঠা যায়। এটা তো একটা বিরাট আর্ট না পোর্ট্রেটটা। তারা পোর্ট্রেটটা নিয়েই থাকে এবং আমার নিজের মনে হয় তাদের পোর্ট্রেট নিয়ে থাকাটাই ভালো। এবং তার পরিসরটা আস্তে, আস্তে পোর্ট্রেটটা মিলে গেল। কিন্তু তারপর কি? এই তারপরটাই অনেক যারা পোর্ট্রেট করে তারা বুঝে উঠতে পারে না। একদম বুঝে উঠতে পারে না। আমি এখানে বসে আমি নাম বলব না। কিন্তু আমি দেখেছি যে যার জন্য আমার মনে হয়েছে যে আমি মানুষ আঁকবো, মুখ আঁকবো। পোর্ট্রেট মিলল ওটাই কি মিলল একদম না আচ্ছা। সেটা দিয়ে আমি তাকাবো না। আমি তার ক্যারেক্টারটা ঠিক হচ্ছে কিনা তাকাবো। যেটা বিকাশ দা দেখতেন। হুম, অনেকে আছে পোর্ট্রেট একেবারে হুবহু মিলিয়ে দিল সব। বিকাশ দাও মেলাতে পারতেন না হুবহু। কোনো ব্যাপার ছিল না। কিন্তু উনি নিজের ছবি আঁকার সময় কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে তার পোর্ট্রেট আলাদা, আলাদা চরিত্রের হতো। ছবিটা কি? তার মূল চরিত্রে কে দাঁড়িয়ে আছে? এবং তার ফেস কি হবে? হুম, কেমন হবে? তার রং কি হবে? সে সবুজ রঙের একটা মানুষ আঁকলো। নীল রঙের একটা চায়ের দোকানের বাচ্চা ছেলে নীল রঙের আঁকলো। টি স্টল, একটা টি স্টলের উপরে উনি ছবি এঁকেছিলেন। হুম। একটা নীল রঙের বাচ্চা আঁকলেন। কাপ নিয়ে হাতে যাচ্ছে হুম। নীল রঙের বাচ্চা। তো আমি বিকাশদাকে জিজ্ঞেস করলাম। বিকাশদা এই সবকিছু সব সাজানো-টাজানো সব ডিম-টিম সবকিছু রয়েছে। বাচ্চাটা নীল রং কেন? বলে ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি বললাম, "কি ব্যাপার বিকাশদা এটা একটু বুঝতে পারলাম না।" বলে, "আসলে চা খেতে গেছি। ওই ১ কাপ চা খেয়েছি। গ্লাসে করে ১ কাপ চা খেয়েছি। খেয়ে চাটা রেখেছি তারপরে ভাবছি বাচ্চাটাকে বলব চা দিতে। তারপরে দোকানদারটাকে বললাম, "এই আরেকটু আরেক কাপ চা দাও।" দোকানদার চিৎকার করে বলে, "এই কেষ্টা এদিকে আয়।" বলে ওই কেসটা শুনে আমার মনে হলো কৃষ্ণ। ওর এই কেসটা শুনে আমার মনে হলো যে এটা কেসটা মনে হচ্ছে কৃষ্ণ। মানে ওর ডাকনাম কেসটা। আচ্ছা, আসলে কৃষ্ণ নাম কৃষ্ণ। হয়তো। মানে কৃষ্ণ আমি ওই চায়ের দোকানের ছেলেটাকে ওই হাতে কাপ দিয়ে মাথায় একটা ওই ময়ূরের পালক দিয়ে দেয়। আচ্ছা। পেছনে ভাঙা-চোরা চায়ের দোকান-টোকান সবকিছু রয়েছে। একটা অদ্ভুত একটা কচি বাচ্চা খুব করুণভাবে তাকানো, হাতে কাপ আর মাথায় একটা ময়ূরের পাখনা। ময়ূরের পাখনা। নাম দিল কেসটা। তো এই যে সেন্সেশনটা, এই সেন্সেশনটা যাদের কাছ থেকে পেয়েছি তারা আমার প্রণম্য। তারা আজকে অনেকেই নেই। কিন্তু আমি তাদেরকে শতকোটি প্রণাম জানাই। স্যার একজন শিল্পীর সমাজের প্রতি কি দায়িত্ব? হ্যাঁ, এবং সেটা আপনি কিভাবে দেখেন? অবশ্য যে দায়িত্বের কথা বলতে গেলে দায়িত্ব তো আছেই। কিন্তু এই দায়িত্বটা সামাজিক
আহ, রাজনৈতিক সব কিছুর মধ্যে আমরা যখন মানে কোনো কিছু যে ঘটনা এখানে ঘটছে তার কোনো কিছুর সঙ্গে আমরা যুক্ত নই, আমরা ছবি আঁকি, আমরা ছবি আঁকিয়ে আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করার কিছু নেই, এটা যদি বলা হয় তাহলে সেটা খুব ভুল বলা হবে। তেলে লাইন, রেশনে লাইন, ইলেকট্রিকে লাইন, সব জায়গায় লাইন 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 লাইন, লাইনে দাঁড়িয়ে আছি, ইলেকট্রিকের বিল দেবো, কেরোসিন তেল ধরার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে তো মানে আর্থসামাজিক রাজনীতির সমস্ত কিছু ইয়েছে। আমি যদি বলি যে আমি রাজনীতি করি না, সরাসরি আমি হয়তো কোনো পার্টির বা কোনো কিছুর রাজনীতি করি না, কিন্তু আমি তো প্রত্যেকের রাজনীতির মধ্যে ডুবে আছি। তো আমি ঘর থেকে বেরিয়ে যখন গিয়ে দেখলাম যে রেশন দোকানে নেই এবং রেশন দোকান জিনিস নেই এবং ওখানে চিৎকার করা হচ্ছে, সবাই মিলে চিৎকার করছে যে মাল আসছে, মাল চলে যাচ্ছে, আমরা মাল পাচ্ছি না, এ সমস্ত কথা যখন হচ্ছে সেগুলো তো সব রাজনীতির সঙ্গে যুক্ত। একদম। তো তখন সমাজের সঙ্গে আমি তো জড়িয়ে পড়ছি। তখন যদি আমি ওখানে আমার ছবি দিয়ে আমার বক্তব্যকে মানে আমার তো প্রকাশ করার ভাষা একটাই। যারা লেখেন হুম। তারা উপন্যাস লেখেন, যারা গান করেন তারা তাদের গানের ভেতর দিয়ে অনেক কিছু প্রকাশ দেখানোর করার চেষ্টা চেষ্টা করেন। করেন, যেটা স্বাধীনতার সময় হতো। এখনো যে একেবারে হয় না তা না, কিন্তু সেই সময় এমনভাবে হতো যে মানুষকে বিশালভাবে উদ্বুদ্ধ করত। তাহলে তারা সামাজিক দায়িত্ব তো পালন করেছে। কারণ আমাদের একটা সময় গান ছিল, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তো এই যে গানটা যখন গাওয়া হয়েছিল তখন তো মানুষকে খেপিয়ে, লোকে ইংরেজরা বলতো খেপিয়ে দিয়েছে মানুষকে। তার মানে ইংরেজদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দেওয়াটা আমাদের একটা সামাজিক কর্তব্য ছিল সেই সময়। গায়ক যারা ছিল, লেখক যারা ছিল, তেমন ভাবে যদি ভাবি তাহলে সে দায়িত্ব কি আমাদের নেই? নিশ্চয়ই আছে। আমরা যারা পালন করি না তারা এড়িয়ে চলি, আর আমরা যারা পালন করি তারা ভয়ে ভয়ে পালন করি, নির্ভয়ে পালন করতে পারি না। দারুণ বললেন কিন্তু। এটা নির্ভয়ে পালন করতে পারি না, আমরা ভয়ে ভয়ে পালন করি। কারণ কথা হচ্ছে আমরা যদি একেবারে ওপেনলি সরাসরি কোনো জিনিস পালন করি তার ফল যে কি হবে সে আমি জানি না। এখনকার রাজনীতিকরা বা রাজনীতিজ্ঞরা যা হয়েছে, কারণ একসময় দেখা গেছে যে কাগজে প্রত্যেক দিন কার্টুন বেরোতো হুম। এবং সেই কার্টুনের মধ্যে কত রসিকতা ছিল, কত রাজনৈতিক মতবাদ ছিল বা কত রকমের রাজনীতির যারা উম, নায়ক যারা, তাদেরকে নিয়ে কত রকমের হাস্যরসিকতা, ব্যঙ্গাত্মক ছবি হয়েছে। কিন্তু বর্তমান যুগে দেখা গেছে যে সামান্য হাস্যরসিকতা করতে গিয়ে জেলে যেতে হয়েছে মানুষকে। একদম। তো অতএব এরপরে যদি কেউ করে, সে করবে, তার ভেতর থেকে সেই স্ফুলিঙ্গটা তো যাবে না। ভয় একটা সবসময় ভয় কাজ একটা করবে। সবসময় থাকবে, কিন্তু সে করবে, সে লুকিয়ে করবে এবং ভয়ে ভয়ে করবে, আধা খাঁচার হয়ে করবে, যেমন আমরা করি। দেখো, এই কয়েকদিন আগেও পর্যন্ত আমার এবছরেও, গত বছরও, তার আগের বছরও, তার আগের বছর, বেশ কিছুদিন ধরে আমি শুধু বই নিয়ে ছবি আঁকছি। আচ্ছা। ঠিক আছে, বই নিয়ে ছবি আঁকছি। বইয়ের একটা বিরাট বড় বইয়ের পুরনো বান্ডিল, হুম। সেটা ফাঁসিতে ঝুলছে। শিক্ষা ব্যবস্থাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিছু করার নেই। আমার মেয়ে বাসন্তী দেবী কলেজে পড়তো। আমি একদিন বাসন্তী দেবী কলেজে আমার মেয়ের সঙ্গে দেখা করতে গেলাম, গিয়ে ওদের প্রিন্সিপালের সঙ্গে একটু দেখা করলাম, করে বললাম, ম্যাডাম একটু লাইব্রেরিতে যাওয়া যেতে পারে? বলে নিশ্চয়ই। একজনকে পাঠিয়ে দিল, ওনাকে লাইব্রেরিতে নিয়ে যাও, মানে স্টুডেন্টের গার্জিয়ান এসছে। গিয়ে দেখি সব বই সাজানো, পেছনে উঁচু করে তাগাড় করে সব পূর্ণ বই বেঁধে রেখেছে। আমি লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করলাম যে, ম্যাডাম এইগুলো কি? এখানে তো সব সব দুষ্প্রাপ্য বই রয়েছে এখানে। বলে এগুলো সব কলেজ স্ট্রিট চলে যাবে। আমি বললাম, কেন?
বলে এখানে রাখার জায়গা কোথায়? প্রতিনিয়ত নতুন নতুন বই আসছে, এগুলো কোথায় রাখবো বলুন তো? আমি বললাম, এত বড় কলেজে একটা ঘর করে সেই সব বইগুলো রাখা যাবে না। বলে, না, না, এগুলো সব কলেজ থেকে চলে যাবে, আবার যার যার প্রয়োজন সে কিনে নেবে। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম বইগুলোর মধ্যে। তার মধ্যে কালিদাস ছিল, মানে কালিদাসের লেখা, হুম, মানে উম তারপর ভাস, হুম, রবীন্দ্রনাথ, আরো সমস্ত দস্তয়েভস্কি-টস্কি সব সমস্ত ছিল, সমস্ত ওরা বেঁধে ওরা কলেজ স্ট্রিটে দিয়ে আসবে। তো আমাদের সকলের তো অবস্থা তাই হয়েছে। বাড়িতে ঠাকুরদা, দাদুর সমস্ত বইপত্রগুলো কেউ আমরা পড়ে দেখি না, কেউ আমরা নাড়িয়ে চাড়িয়ে দেখি না। এগুলো বেঁধে বুঁধে সব কবে কলেজ স্ট্রিটে পৌঁছে দিয়ে এসে দুটো পয়সা পেতে পারি। আসার সময় একটু, যারা একটু পান করে সেটুকুই, অন্তত একটা বোতল কেনার পয়সা তো হয়ে গেল। এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। আমার বাড়িতে এখনো পুরনো আমার মায়ের বই বা দাদুর বই কিছু আছে। আমি এখন আটকে রেখেছি, কিন্তু আমার পরের জেনারেশন আমি যা দিয়ে তির্যক ভঙ্গি করলাম, হুম। সেই একই জিনিস বুমেরাং হয়ে আমার কাছে ফিরে আসবে না, এ কথা কি করে কেউ বলি? একদমই তাই। কারণ একটা হাতের চেটোর উপরে বসে যদি সবকিছু মানুষ দেখতে পায়, এই এর থ্রুতে মানুষ যদি সবকিছু দেখতে পায়, তাহলে কেন এই মোটা, মোটা বইগুলোকে নিয়ে শুধু, শুধু নাড়াচাড়া করবে? তো এইজন্যই আমি, আমার অনেক বুক সিরিজ চলছে এখন। হ্যাঁ? মানে একটা বড় তরোয়াল, হুম, বড় তরোয়ালের মধ্যে ওই যেরকমভাবে মাংস ঢোকায়, হুম। ও বই ঢুকিয়ে দেওয়া হয়েছে। বুক কাবাব হচ্ছে। আচ্ছা। ঠিক আছে? আমি নামই দিয়েছি বুক কাবাব। একটা তরোয়াল দিয়ে একটা বইকে মেরে দেওয়া হয়েছে। ন্যায়, এটা হচ্ছে এবছরই করেছি আমি এটা। ন্যায় সংহিতা বলে একটা বই পড়ে আছে। হুম, তাকে একটা চাকু দিয়ে মেরে এটাকে ঢুকিয়ে দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে। তাহলে ন্যায় বলে কোনো বস্তু নেই। কেটে ফেলা হয়েছে। আমার তো মনে হয় যে আমি পরোক্ষভাবে লোকের চোখে আঙুল দিয়ে কিছুটা সামাজিকতা পালন করার কথা ভাবছি। কিন্তু সবটাই ভয়ে, ভয়ে। এটা আমি আমার একেবারে কনফেশন, পরিষ্কার কনফেশন, সবটাই ভয়ে, ভয়ে। কারণ এটা কোনো কারো দোষ না। কোনো শাসক গোষ্ঠীর দোষ না। যেকোনো শাসক গোষ্ঠী এলেও আজকে এই অবস্থাই হবে। সারা পৃথিবীতে এমন অবক্ষয় তৈরি হয়েছে যে এখানে আমাদের যারা উম দল করে, তাদের এর দোষ, ওর দোষ, তার দোষ, কারো দোষ না। সারা পৃথিবীর লোকের দোষ। আমরা নিজেরা নিজেদের দোষে দোষী। তো আমাদের আর কিচ্ছু করার নেই। আমরা আস্তে, আস্তে অবক্ষয়ের দিকে যাচ্ছি। কোনো জিনিসের যেমন জন্ম আছে, সৃষ্টি আছে এবং তার বিনাশ আছে, এরকম মানব সভ্যতার সৃষ্টি হয়েছে, বিনাশ একদিন হবেই। এবং এই শিল্পকর্ম থাকবে, নয় চলে যাবে। বিশেষ করে যারা ভাস্কর্য করেন, যারা মানে ধাতু দিয়ে কাজ করেন, ধাতু দিয়ে নির্মিত, সেগুলো কি হবে মাটির তলায় চলে গেলে কখনো না কখনো খুঁজে পাওয়া যাবে। একদম। কিন্তু যারা আমরা সারফেসে কাজ করি, সেগুলো থাকবে না। এখনো তো রয়েছে। ১৭৭৫-৭৬ সালে টার্নারের জন্ম। তো টার্নারের ছবি এখনো টার্নারের গ্যালারিতে গেলে পরে পাওয়া যায়। সেগুলো সমস্ত টাঙানো নেই। হুম, কিন্তু বড়, বড় বাক্সের মধ্যে কালো কাগজ দিয়ে মোড়া আছে। গিয়ে আচ্ছা। বসলে পরে তুলে, 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 তুলে দেখা যায় এবং আবার তারা রেখে দেয়। আমাদের এখানে সেই সিস্টেম নেই। আমাদের এখানে ছবি মানুষ সেই চোখে দেখেই না। অতএব কিছু করার নেই আমাদের। আমরা দুর্ভাগা। আম অনেকটা সময় হয়ে গেল দেখতে, দেখতে। স্যার আপনার কাছে পরিশ্রম না মেধা? কোনটা আপনি এগিয়ে দুটোই, রাখবেন? দুটোই। দুটোই। যেমন পরিশ্রম তেমন মেধা, দুটোই দরকার। আচ্ছা। কোনটাই একটু এগিয়ে রাখবেন না। দুটো না, সমান। দুটোই সাইমultaneously চললে পরে ভালো। আচ্ছা। আর যারা মেধাবী হুম, তারা কম পরিশ্রম করে কাজটা পেতে পারে। কারণ যাদের মেধা কম হুম, তারা বেশি পরিশ্রম করে কাজটা পায়।
কিন্তু যারা মেধাবী হুম। তাদের যে কোনো সময় পতন ঘটতে পারে, কিন্তু যারা পরিশ্রমী তাদের পতন ঘটা খুব মুশকিল। আচ্ছা। যারা ঘষে আস্তে, আস্তে ওঠে তাদের পতনটা পরে হয়। কিন্তু যারা মেধাবী তাদের মধ্যে একটা উন্নাসিকতা তৈরি হয়ে যায় অনেক সময়। এর জন্য তার পতন হয়ে যায় অনেক সময়। এটাই হচ্ছে ব্যাপার। আর এই সময়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে ২-১ জনের নাম বলবেন? মানে যারা খুব ভালো কাজ করছে আপনার চোখে? ভালো কাজ করার কথা বলব না, পরিশ্রম করার কথা বলতে পারি। আচ্ছা, হ্যাঁ, সেরকম। কারণ কাজের চেহারা এখন ভালো বলা খুব মুশকিল একটাই কারণে, সব ছবি প্রায় একরকম হয়ে যাচ্ছে। আচ্ছা। বিশেষ করে এই নেটের দৌলতে। হুম। সব ছবি প্রায় একরকম হয়ে যাচ্ছে। বড় থেকে ছোট পর্যন্ত প্রত্যেকেই কোথাও না কোথাও নেটের একটা সাহায্য নিচ্ছে। আচ্ছা। কম্পোজিশনের সাহায্য নিচ্ছে, বিদেশিরাও নিচ্ছে, স্বদেশিরাও নিচ্ছে, সবাই নিচ্ছে। আমি নিজে এইজন্য জল রং করে হুম, নিজেকে অনেক ধন্য মনে করি। কারণ আমার কারো রেফারেন্স না নিয়ে যদি আমার মন খারাপ লাগে, কাজ হুম, হচ্ছে না, তাহলে আমি বোগলদাবা করে যদি আমি নদীর ধারে গিয়ে বসে চারটে নৌকো আর চারটে জাহাজ আর চারটে মাঝি মাল্লা বা হুম। একটা বাজারের ছবি আঁকি, তাহলে মনে হয় যেন আমি শান্তিতে আছি। ঠিক আছে, আমি এটা করলাম। আমার কোনো কিছু করতে হলো না। মানে আমি ওতেই আমি ইনভলভ হয়ে গেলাম। আর তা না হলে আমি যদি ইনভলভ না হই, তাহলে আমি ফ্রাস্ট্রেশন এ পড়ে যাব। অতএব অনেক ক্ষেত্রেই যারা এই সময় ছবি আঁকছে, তারা ফ্রাস্ট্রেশন এ পড়ে যাচ্ছে। তারা ভাবছে সবই তো একরকম হয়ে যাচ্ছে। যার জন্য কিছু পরিশ্রমী ছেলেকে এখন দেখতে পাচ্ছি যে যারা পরিশ্রম করছে। আশা করব সেই সমস্ত পরিশ্রমী ছেলেরা পরবর্তীকালে মাথা তুলে দাঁড়াক এবং তারা থেকে যাক সমাজে। এটুকু বলতে পারি। থ্যাংক ইউ স্যার। আর আম শুরুতে আমি বলেইছিলাম যে যারা আর্ট কলেজের প্রিপারেশন নেবে, তাদের উদ্দেশ্যে হ্যাঁ, কিভাবে তারা প্র্যাকটিস করবে? এটা যদি আপনি একটু বলে দেন। আসলে ব্যাপারটা হচ্ছে আর্ট কলেজে ভর্তির পদ্ধতিটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তার সত্ত্বেও একটা জায়গা লেগে আছে। লেগে আছে মানে আমাদের সময় একটা আ প্রস্তর মূর্তি বা একটা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি দেওয়া হতো, ভেনাস হুম, বা অ্যাপোলো বা এই ধরনের একটা কিছু মূর্তি বসিয়ে দেওয়া হতো। সবাই গোল করে ঘিরে ওই অ্যান্টিকটা ইয়ে করত। স্টাডি করত। ড্রইং করত, হুম, স্টাডি করত, হোয়াটএভার। তো তাতে আমাদের যেটা হতো সেটা হচ্ছে তার প্রপোর্শন জ্ঞান, মানে পরিপ্রেক্ষিত জ্ঞানটা তাদের থাকতো। হুম, মাথা ওর থেকে মাথা অনুযায়ী চোখটা কত বড় হবে, মুখ অনুযায়ী গলাটা কত বড় হবে, গলা অনুযায়ী শরীরটা কত বড় হবে, চওড়ায় কত বড় হলে, লম্বায় কত বড় হলে পরে দেখতে সাজুজ্য লাগে। গলা লম্বা হয়ে গেছে, পা ছোট হয়ে গেছে এরকম না হয়। এইজন্য আমাদের সময়ে আমরা এই ধরনের স্টাডিগুলো করেছি এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা করতাম মিউজিয়াম স্টাডি। আচ্ছা, মিউজিয়ামে গিয়ে। মিউজিয়ামে গিয়ে যে সমস্ত পাথরের মূর্তিগুলো আছে, এই সমস্ত মূর্তিগুলোকে আমাদের মেপে একটা সোজা লাইন যদি ফেলা যায়, তারপরে সে কোন দিকে সে বেঁকে আছে বেশি, কোন দিকে কম বেঁকে আছে, এগুলোকে মাঝখানের একটা লাইন ধরে, একটা শিরদাঁড়া ধরে তারপরে সেগুলোকে করে আমরা তাকে দাঁড় করাবার চেষ্টা করতাম। মাপ করে এটা কত বড়, মানে চওড়ায় কত বড় হলে, লম্বায় কত বড়, মুখের মাপ কত বড় হলে তার অনুযায়ী পায়ের নখ পর্যন্ত কত বড়, এগুলো আমাদের মাস্টারমশাইরা সেই সময় বলতেন, শেখাতেন এবং পরীক্ষার আগে সেগুলো দেওয়া হতো। আর একটা সাবজেক্ট দেওয়া হতো জল রং করার জন্য। সেটা বাজারের দৃশ্য, কোনো কম্পোজিশন। কোনো কম্পোজিশন এই ধরনের দেওয়া হতো। তবে এখন যেটা হয়েছে সেটা এই বসে আঁকো প্রতিযোগিতায় কিছু, কিছু জায়গায় গিয়ে দেখি। এমন সব ছবি আঁকে যে সমস্ত ছবি আমরা অ্যাডমিশন টেস্টে আঁকিনি। অসম্ভব। আমরা অ্যাডমিশন টেস্টে ভাবতেই পারতাম না যে এরকম ছবি আঁকা। এত ভালো। আচ্ছা। কিন্তু কথা হচ্ছে যে এত ভালো ছবি এরা আঁকছে, তারা কোথায় যাচ্ছে? আর্ট কলেজে আমরা তো ঘষে, ঘষে একবার চান্স না পেয়ে আরেকবার চান্স নিয়ে আরেকবার দেখতাম সবাই পরীক্ষা দিয়ে ঢুকছে। কিন্তু অসাধারণ ছবি আঁকছে এরকম আমি ১০ টা ছবি বার করে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হবে সেটা করতে কালঘাম ছুটে যায়। আইদার তারা আর্ট কলেজে ভর্তি হয় না। হুম, আদারওয়াইজ আর্ট কলেজে ভর্তির পরে তাদের পাখা গজিয়ে যায়। এটা খুব ভালো বললেন ২য় টা।
এরকম কিন্তু আমি অনেক দেখেছি। হ্যাঁ, আর্ট কলেজে ভর্তির পরে পাখা গজিয়ে যায় যে আমি কি হনুরে একজন। তো অতএব ওই যে বললে যে মেধা না পরিশ্রম। এখন কথা হচ্ছে কোনো মানুষের ওই যে বললাম অঙ্ক ভালো পারে কেউ আছে ক্লাসে। চট করে ধরেই অঙ্কটা ফাটাফাট করে ফেলল। আমি বুঝে উঠতে পারছি না বলে স্যারের কাছে গিয়ে দুবার বকা খেলাম। এটা বুঝতে পারছিস না? একটু বোঝার চেষ্টা কর। কিন্তু সে দেখা যাচ্ছে সে ফটফট করে গিয়ে করেই স্যারকে দেখিয়ে যাচ্ছে, স্যারের পিঠে চাপটানি দিয়ে দিচ্ছে তাকে। কিন্তু সেরকম আমার কাছে ইনস্ট্যান্স আছে। নিজে হায়ার সেকেন্ডারি পড়ার সময় হায়ার সেকেন্ডারির ছাত্রছাত্রী পড়াচ্ছে, হুম, অঙ্ক করাচ্ছে। অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি। নিজে হায়ার সেকেন্ডারি পড়ছে। নিজে হায়ার সেকেন্ডারির অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি টিউশনি করছে। করে টাকা রোজগার করছে। তার মানে পরীক্ষার সময় সে লেটার পাবে এরকম একটা ধারণা তো সকলের থেকেই হয়। কিন্তু কি হলো জানো আল্টিমেটলি? সে পরীক্ষায় কম্পার্টমেন্টাল পেল অঙ্কে। কারণ সে কোশ্চেন দেখার পর হুম, তার মাথা গুলিয়ে গেছে যে তার এতটাই সব জানা। তার কাছে যারা পড়েছে তারা সকলেই পাস করে গেছে। সে ফেল করে গেল অঙ্কে। আমাদের বাড়িতে আমার জ্যাঠ দাদা, ভাবাই যায় না। আমাদের বাড়িতে বাঁধ ভেঙে পড়লো যে ও ফেল করলো অঙ্কে। সব সাবজেক্টে পাস করলো, অঙ্কে ফেল করলো। জীবনে অনেক কিছু দেখলাম। আরো হয়তো দেখবো, যতদিন থাকবো ততদিন দেখবো। কারণ ২ শতক তো দেখলাম। ২ শতাব্দী দেখলাম দেখো। ১৯০০ সাল দেখলাম আমরা, হুম, আর ২০ সাল দেখলাম। ১৯৫৯ জন্মেছি। তা আমরা কতদিন দেখলাম? ২০০০ পর্যন্ত অনেক কিছু দেখলাম। অনেক কিছু। আবার ২০০০ থেকে ২০২৫ পর্যন্ত দেখলাম। হুম, যারা ২০০০ এ জন্মেছে তারা একটাই ইয়ে দেখতে পাবে। হ্যাঁ, যারা ১৯০০ আমার থেকে আগে জন্মেছে তারা একটাই দেখতে পাবে। কিন্তু অনেকেই আমরা আছি, আমরা ২০০০ দুটো সেক্টর দেখেছি। বিশেষ করে যা দেখলাম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোভিড। হুম, একদম তাই। যে এইটা যে আবার আমরা ফিরে আসবো, আবার আমরা ৩-৪ জন মিলে বসে মুখোমুখি কথা বলবো, যা তোমাকে দেখলে পরেই আমার ভয়ে আমি দরজা বন্ধ করে দিতাম। হুম, সেই আমি তোমার বাড়িতে এসে এখানে চা খাবো বা তোমার সঙ্গে কথা বলবো। এই ভীতিও আমাদের ভেতরে ঢুকেছিল। ঢুকে গেছিল। কিন্তু তার থেকে আমরা মুক্তি যখন পেয়েছি, তখন আরো অনেক আমরা কিছু দেখবো। অনেক কিছু দেখবো, অনেক একদম। কিছু মুক্তি পাবো। তো স্যার খুব ভালো লাগলো এবং আমার মনে হয় সবাই অনেক কিছু শিখতে পারবে। এখন পর্যন্ত যতগুলো পডকাস্ট করেছি তার মধ্যে এখানে শেখার মতো অনেক কিছু। মানে এর আগের ভিডিওগুলো সত্যি বলতে আমি নিজেও দেখিনি। মানে এই এখানে যা কথা হতো তারপর সময়ও হয়ে ওঠে তবে এটা আমাকে দেখতেই হবে আরেকবার। না, না YouTube এ নিশ্চয়ই, না, না আপলোড নিশ্চয়ই। করার পর। তো অনেক কিছু শিখলাম। আম স্যারের সঙ্গে আমার পরিচয় সম্ভবত আ ১১-১২ বছর মনে হয় হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের হয়ে রায়গঞ্জে ক্যাম্পে অ্যাটেন্ড করেছিলাম প্রশিক্ষক হিসেবে। তখন আমি তোমার সঙ্গে আলাপ হয় একদম। এবং আজও আলাপ আছে। এটার জন্য আমি নিজেও খুব গর্বিত মনে করি নিজেকে। এবং এইটুকু বলি যে কাজ করে যাও, জানার কোনো শেষ নেই। হ্যাঁ? আর একটা কথা হচ্ছে, মানে এগিয়ে যাও কিন্তু মাড়িয়ে যেও না। তোমার এগিয়ে যাওয়ার পথে কাউকে মারিয়ে চলে যেও না। তাকে ধ্বংস করে তুমি তাকে কোনোভাবে ল্যাং মেরে এগিয়ে গিয়ে সেইভাবে মেরে কেটে গিয়ে তুমি এগিয়ে যাচ্ছ, এইটা করো না। যে এগোচ্ছে সে এগোক। একটা ব্যাপার হচ্ছে, কেউ এগোচ্ছে তুমি তার পিছন যদি তুমি নাও না, যে তাকে যদি ফলোয়ার হও হুম, তুমি তার, তাহলে সে কিন্তু আগেই আছে। তুমি তাকে ফলো করছো, তুমি ফলোয়ার। হুম, কোনো আর্টিস্টকেও যদি তুমি ফলো করো, তাহলে সে আগে আছে। হুম, তুমি তাকে ফলো করে এগিয়ে চলেছো, তাহলে সে আগে যাচ্ছে, তুমি পেছনে যাচ্ছ। কিন্তু তুমি যদি একটু ডান দিকে সাইড করে সরে যাও, হুম। করে গিয়ে যদি যেতে থাকো, তো দেখা যায় তুমি ফার্স্ট ম্যান, কেউ তোমাকে ফলো করছে। আচ্ছা। অতএব কাউকে এগিয়ে যেতে নিজেকে ডাইভার্ট করে
অন্যদিকে চলে যাও, যেখানে তুমি প্রথম আচ্ছা। তোমার ফলোয়ার তৈরি, নাহলে সারা জীবন কারো ফলোয়ার দিতে হবে। দারুণ। তবে আপনার মনে আছে কিনা জানি না, ওই ওয়ার্কশপের শেষে রায়গঞ্জে ওই যে ভানুবাবুর কথা একটু আগে হচ্ছিল, উনি আপনাকে একটা প্রশ্ন করেছিল। যে আমরা অনেক বছর হলো কাজ করছি, হ্যাঁ? কিন্তু কিছু করতে পারছি না। হ্যাঁ? এখন আমরা সেই সাকসেস পাইনি। তো এই ধরনের আপনাকে একটা প্রশ্ন করেছিল। তখন আপনি কি বলেছিলেন মনে আছে কিনা জানি না। আমি মনে নেই কি বলেছিলাম। তখন আপনি বললেন যে প্রত্যেকটা বাবা-মা তার ছেলেদের ছোটবেলা থেকেই, হ্যাঁ, যে অঙ্কে ভালো, যে তুমি শুধু অঙ্কই করো। হ্যাঁ, যে ইংলিশ ভালো, হ্যাঁ, তুমি ইংলিশটাই পড়ো। বড় হয়ে প্রফেসর হতে হবে এরকম। কিন্তু কজন বাবা-মা বলেন যে তুমি শুধু ছবিই আঁকো। তোমাকে বড় হয়ে আর্টিস্ট হতে হবে। হ্যাঁ, এই ধরনের আপনি কিন্তু একটা কথা বলেছিলেন। হ্যাঁ, ওদের এখন ব্যাপারটা হচ্ছে কি, চর্চা এবং চর্চার উম পরিবেশ পরিসর সবটাই দরকার। মফস্বলে আমাদের কিন্তু সেই পরিবেশ পরিসরটা খুব কম ভাই। কম, একদমই তাই। এইটার জন্য খুব দুঃখ যে এই যে চারুকলা ক্যাম্প করছে, এটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু আরো ভালো উদ্যোগ হতো যদি মফস্বলে বিভিন্ন জায়গায় একটা করে আর্ট কলেজ হতো। হুম, কারণ এই ৭ দিনে গিয়ে তাদেরকে শিখিয়ে আসা যায় না। খানিকটা একদম। মুখে আ বকবকানি করে আসা যায়। তাদেরকে একটা ছবি তারা আঁকলো, তাদেরকে একটুখানি বললাম, বা কেউ সবসময় গিয়ে যে অ্যা দেখিয়ে দিয়ে আসতেই পারবে এমন নেই। অনেকে মুখে বলতে ভালো পারে। দেখানোর সময় অনেকের একটু অসুবিধা হয়, এগুলোও হুম, আছে। অতএব সেগুলোকে আমি ছোট করব না। কিন্তু তা সত্ত্বেও বলি যে মফস্বলে ছেলেদের মধ্যে ইনিশিয়েশন অনেক বেশি। তোমারই তো ইনিশিয়েশন অনেক বেশি। তুমি তো ঐখান থেকে এসে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছো, সে জায়গায় তুমি বালুরঘাটে থাকলে পারতেই না। না তুমি কখনো কলকাতা শহরে এসেছো এই কারণে পেরেছো। তবে কিন্তু সব মানুষই কলকাতা শহরে আসতে পারবে পারে না। এমনও তো ব্যাপারটা নেই। তাহলে কি তারা পারবে না? তবে সত্যি বলতে এই যে বছরে মানে আপনারা এই যে রায়গঞ্জে গেলেন, হয়তো ওই পরিবেশটা না পেলে জানি না সম্ভব হতো কিনা। কারণ ওই যে গেলেন তারপর আঁকা সেটা নিয়েও এত কিছু করা যায়। হ্যাঁ, আমাদের মধ্যে তো ওই ধারণাটা থাকতো না। তো না, এইটার জন্য আমি, এটাও কিন্তু এটার জন্য এই দেখো একটা কথা বলছি যে এটার জন্য কিন্তু, যে আমরা খারাপ বলি ভালো বলি, সরকারি উদ্যোগকে সাধুবাদ জানাতেই হবে। যে সরকারি উদ্যোগ থেকে এই যে উম চারুকলা আমাদের যে আছে চালু করা হুম, হুম, পর্ষদ, হুম, তারা যে প্রত্যেক বছর ওই ৪ টে করে ক্যাম্প সমস্ত হুম। জেলার মধ্যে করে, এর ভেতর থেকে যদি ১০ টা ছেলে উঠে আসে, সেই উদ্যোগটা তো সেটাই কম অনেক, না। একদমই তাই, একদম, একদম। সেই উদ্যোগটা তো কম না। এখানে চারুকলার মেলা হয়। সেই হুম, মেলাতে মানুষ যায়, দেখে, হ্যাঁ? কিন্তু আমরা আরো চেষ্টা করি বা আরো মনে, মনে ভাবি যদি ২ একটা আর্ট কলেজ হতো, তাহলে ছেলেগুলো হয়তো আরো পড়ার সুযোগ পেত। সেটা তো সরকারি তরফ থেকে কতটা করা সম্ভব বা সম্ভব না, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। কারণ আমরা তো এই প্রোটোকল বা ইত্যাদি এই সমস্ত কিছু জানি না। আমাদের মনে হয়, আমাদের ক্ষোভ হয়, এত কিছু হচ্ছে। কিন্তু এত কিছু হলেও তার মধ্যে নিশ্চয়ই সুবিধা অসুবিধা সবই আছে। ছবি আছে। সবই আছে। এতে আমি কাউকে দোষ দেব না। বরঞ্চ বলব যেটুকু হচ্ছে সেটাই সেটুকুও তো অনেক। আগে হতো না। একদম। সেটা যে হচ্ছে এটাই কম কিসে। এটুকুই বলব আরকি। থ্যাংক ইউ স্যার। অনেকটা সময় দিলেন এবং এতটা দূর না, থেকে এবং ঠিক আছে। খুব ভালো লাগলো। অনেক কিছু শিখলাম এবং সবাই অনেক কিছু ভিডিওটা দেখে আশা করি জানবেন। অ্যা থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে। সবাইকে ভালো। অনেক, অনেক ধন্যবাদ। এতটা সময় এটা আমার মনে হয় এখন পর্যন্ত যতগুলো পডকাস্ট হয়েছে, সবচেয়ে বেশি সময় মনে হয় এখানে গেল। তবে খুব ভালো লাগলো আসলে, যদিও এখনো অনেক কিছু অজানাই থেকে গেল। মানে সেভাবে অনেক ভেবেছিলাম হ্যাঁ, প্রশ্ন করব। কিছু করে, করে কিন্তু আসলে আমার ছবি আঁকার টেকনোলজিটা যা ছবি আমার, আমার অভ্যেসের টেকনোলজি, সেইটা তো পডকাস্টে দেখানো যায় না। একদম, একদম। হ্যাঁ? আর তারপরে প্রত্যেকেরই ধরো একটা কি বলে, একটা আ লুকোনো একটা বিদ্যা আছে যে কেউ হুম। বলতে চায় না। কিন্তু আমার মধ্যে তা নেই। আমি সেটা কখনোই ইয়ে করি না। কাউকে যদি তার মধ্যে ইনিশিয়েশন দেখি যে সে করছে, তখন আমার মনে হয় যে কোথাও গিয়ে সে আটকেছে যখন বলে, তখন আমার মনে হয় যে এই জায়গাটায় কিন্তু আমিও আটকেছিলাম। তার মানে আমি জানি। আচ্ছা, আচ্ছা। এই জায়গাটায় আটকেছে, এই হয়েছিল, এই করেছে, তারপরে এইটা হয়েছে। এইবার কি করবে? সেটা আমি সম্পূর্ণটাই খুলে তাদেরকে বলি যে এইবার আবার দেখো, ২য় বার, ৩য় বার ট্রাই করে দেখো। সেই
হার্ডলটা পার হতে পারো কিনা। যদি পার হতে পারো, একটা কি, একটা শ্যামল দত্ত রায় তৈরি হয়েছে, আরেকটা যদি শ্যামল দত্ত রায় তৈরি হয় তাহলে তো খুব ভালো। একদম। মানে ওরকম একজন মানুষ। তবু আমি সব শেষ করব আমি আমার অন্ততপক্ষে ৩ জন মাস্টারমশাইকে প্রণাম জানিয়ে, একজন শ্যামল দত্ত রায়, একজন বিকাশ ভট্টাচার্য, আরেকজন গণেশ আলী, যিনি এখনো বেঁচে আছেন, যার কাছ থেকে এখনো প্রত্যেকটি মুহূর্তে এখনো পর্যন্ত নানান টিপস পাই, নানান কথা বলি, নানান শিক্ষার কথা উনি বলেন এবং ওনার মধুর বাক্য এখনো পর্যন্ত আমার কানে ঢোকে এবং ওনার শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত উনি করে দিয়ে যাচ্ছেন, আমি যদি তার কিছুটাও আমি গ্রহণ করতে পারি তাহলে আমি নিজেকে কৃতার্থ মনে করব। থ্যাংক ইউ স্যার, এবং আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার।